এই তো জয়েন করলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভালো তো জায়গায়। কোথায় বসেছো? বাড়িতেই? বাড়িতে দিদি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ভালো। আমি শুনবো বলে আমি তাড়াতাড়ি ভাবলাম, এরপরে ভিড় হয়ে যাবে আর ঢুকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে আছে। পেরেছি। ওই জন্য এখনো কেউ জয়েন করেনি এই নাকি? শোনো, এই সজল, হ্যাঁ, তুমি যত বলছি। এরকম সেজে হ্যাঁ গুজে দাদা এরকম বলুন। করে শোনাও, আমি কিন্তু কিছু এখানে বুঝতে পারবো না। আমাকে একবার সামনাসামনি বসে এসব বুঝিয়ে না দিলে, হ্যাঁ, সে তো আছেই। এত মাথা মোটা না, এইসব কথা আমাকে বুঝবো না। তাই হুম হুম। তো বাকিরাও মোটামুটি জয়েন করুন। এখনো কেউ করেনি জয়েন নাকি? এই যে আমি দুজন। অশোক কই, অশোক? হ্যাঁ, অশোক দাও ঢুকবে। অশোক তো ঢোকেনি এখন। আচ্ছা, আমার কথা কি দুবার শুনতে পাচ্ছেন আপনারা? একটু ইকো হচ্ছে। আর বলবেন না, মানে সমস্যাটা পুরোটা নির্মূল করা যাবে না, কারণ একাকে দুটো রোল প্লে করতে হচ্ছে, দুটো জায়গা থেকে আমাকে লগ ইন করে করতে হচ্ছে। একটা দিয়ে রেকর্ডিং হবে একা আর একাও থাকলে ভালো হতো কাছে। একা একা কি করে করবে এরম ওঠা বসা? না না, হয়ে যাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন অশোক দা। অপূর্ব দেবের। ওকে ওকে। হ্যাঁ জয়েন করুন। হ্যাঁ ওকে। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, পাচ্ছি।
সরল নেটটা দিয়ে জয়েন করলাম, কেন আমারটা শর্ট টার্ম প্রসেসিং ইন্টারনেট শেষ। ওকে ওকে ওকে। অপূর্ব, হ্যালো। হ্যাঁ তাহলে তুমি শুরু করো। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। Apurva, may I request you to put your video on? ও ঠিক আছে ম্যাডাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অপূর্ব প্রামাণিক, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। এখানে উপস্থিত মাননীয় অধ্যক্ষা ও সকল সহকর্মীবৃন্দকে আন্তরিকভাবে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয়া নাতাশা দাশগুপ্তর অনুপ্রেরণায় এবং পদার্থবিদ্যা ও অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় কন্ডাক্টিং অ্যান অনলাইন প্রোগ্রাম সাম টেকনিক্যাল অ্যাসপেক্টস নামাঙ্কিত যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে, তাতে সকলকে পাশে পেয়ে অত্যন্ত ভালো লাগছে। আজকের এই আলোচনা অত্যন্ত সময়োপযোগী এবং অতিমারী পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক বলেই আমার মনে হয়। তাই এই অনুষ্ঠান থেকে আমরা সকলেই উপকৃত হব বলে আমার মনে হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী সজল বিশ্বাস মহাশয় কিভাবে অনলাইন প্রোগ্রাম করতে হয় তার বিভিন্ন প্রযুক্তিগত দিক আমাদের সামনে তুলে ধরবেন। পাশাপাশি আমাদের আরেক সহকর্মী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ্রী অশোক বিশ্বাস মহাশয় গুগলের কিছু দরকারি দিক আমাদের সামনে উপস্থাপনা করবে। তাদের এই মনোগ্রাহী আলোচনা সাফল্যমণ্ডিত হোক এবং অনুষ্ঠানের উপস্থাপনা থেকে আমরা উপকৃত হই, এই বলে আমি অশোক বিশ্বাসকে আজকের অনুষ্ঠান শুরু করতে অনুরোধ করছি। সজল শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ক্যামেরার কোয়ালিটিটা খুবই লো আর কি এখানে। হ্যাঁ, যাই হোক আমরা শুনতে পাচ্ছি। জাস্ট অস্পষ্ট ভাবে দেখা যাবে আর কি।
প্রথমেই আহ, আমাদের মাননীয়া অধ্যক্ষা ডক্টর নাতাশা দাশগুপ্ত মহাশয়কে যথাযথ সম্মান জানিয়ে এবং পাশাপাশি আমাদের মহাবিদ্যালয়ের আমার সিনিয়র কলিগ সবাইকে যথাযথ সম্মান জানিয়ে এবং জুনিয়রদের সম্মান জানিয়ে আজকের এই প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে আর কি। তা সেক্ষেত্রে আমার ভাতৃসমা এবং আমার কলিগ পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সজল বিশ্বাস মহাশয়ের অনুপ্রেরণায় আজকের এই প্রোগ্রামটা মূলত হতে যাচ্ছে আর কি। তো সজল বাবুই আমাকে বলেছেন যে এটা করলে কিরকম হয়, আমি বললাম খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে উনি একাই করতে চাইছিলেন, তাই বললাম তাহলে আমিও কয়েকটা বিষয় যেটা গুগল সম্পর্কিত আমার মনে হয় এগুলো হয়তো অনেকেরই জানা থাকবে, তবু এই প্যান্ডামিক সিচুয়েশনে কিছু কিছু বিষয় যেগুলো আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি আর কি, সেইগুলো জাস্ট একটু শেয়ার করা আর কি, যদি আপনাদের সবার কাজে লাগে আর কি, সেই উপলক্ষেই আজকের এই প্রোগ্রামটা আর কি। তো সেই ক্ষেত্রে তাহলে আমি শুরু করি। হ্যাঁ, শুরু করুন। তাহলে আমি কি প্রেজেন্ট করতে পারবো এখান থেকে, প্রেজেন্ট অপশনে গেলে? হ্যাঁ হ্যাঁ, পারবেন। সজল, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ, কলেজের? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যে বিষয়গুলো বলবো সেগুলো অ্যাট এ গ্লান্স আমি একটু বলে নিই কি কি বিষয় আমি আলোচনা করতে চাইছি আর কি, সেগুলো পরপর বলে তারপরে আমি বিষয়টাতে ঢুকছি আর কি। হেডিংটা হচ্ছে ইন্টারেস্টিং টুলস অ্যান্ড টেকনিক্স অফ গুগল। গুগলের কিছু কিছু টুলস আছে এবং খুবই ইন্টারেস্টিং টেকনিক আছে, টুলস আছে, সেগুলো আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না সেই বিষয়গুলো, সেইগুলো নিয়ে একটু আলোচনা করা আর কি। প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে গুগল সার্চ অপশানে আমরা তো জাস্ট কোনো কিছু টাইপ করে সেটা সার্চ করে বিষয়বস্তুগুলো দেখি আর কি। হ্যাঁ, আমাদের কলেজের ওয়েবসাইট সার্চ করি, সেরকম আমাদের পড়াশোনা রিলেটেড, হ্যাঁ, রিসার্চ রিলেটেড বিভিন্ন আর্টিকেল সার্চ করি, বিভিন্ন বিষয় আমরা সার্চ করি। এইগুলো ছাড়াও অনেক কাজ ওই সার্চ অপশান দিয়েও করা যায় আর কি, যেগুলো আমাদের কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার ইউজ করেও করা যায়। সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আর কি।
সেকেন্ডলি যেটা করব সেটা হচ্ছে হাউ টু এডিট জেপিইজি ইমেজ বা এনি টাইপ অফ ইমেজ। যে কোনো ইমেজকে আমরা কিভাবে এডিট করতে পারি এবং সেখান থেকে টাইপ করতে পারি, বা সেটাকে আমরা বিভিন্ন ডিজাইনে কনভার্ট করতে পারি। আই মিন ইমেজ বলতে কোনো ফিগার না, আমরা কোনো একটা রাইটিং এর ইমেজ, আমরা জাস্ট মোবাইল থেকে একটা টেক্সট ক্লিক করলাম, ছবি তুললাম, সেই ছবিটা যে ম্যাটার্স গুলো আছে, রাইটিংস ম্যাটার্স গুলো আছে, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক, সেইটাকে কিভাবে আমরা এডিট করতে পারি থ্রু গুগল অ্যাপস, সেইটা আজকে একটু আলোচনা করব আর কি। থার্ডলি যেটা একটু চেষ্টা করব দেখানোর, সেটা হচ্ছে হাউ টু টাইপ 1000 অফ ওয়ার্ডস ইন বেঙ্গলি উইদিন ফিউ সেকেন্ডস। আমরা বাংলায় কিভাবে হাজার হাজার ওয়ার্ডস 1 সেকেন্ডের মধ্যে টাইপ করতে পারি, সেই টেকনিকটা একটু দেখাবো আজকে। এবং সেইটা পুরোপুরি 100% কারেক্ট হবে সেটা ঠিক নয়, কিন্তু আমাদের পরে এডিট করতে হবে। কিন্তু এই 1000 অফ ওয়ার্ড টাইপ করতে গেলে আমাদের হয়তো কয়েক ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যায়। সেইটা কিভাবে গুগলে সম্ভব সেইটা একটু চেষ্টা করবো দেখার। তারপরে হচ্ছে হাউ টু ট্রান্সলেট এনি টেক্সট ইন বেঙ্গলি টু ইংলিশ অর ইংলিশ টু বেঙ্গলি। কোনো একটা টেক্সট আছে, সেটাকে আমরা উইদিন 1 সেকেন্ড কিভাবে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব এবং বাংলার থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব, সেটা যে কোনো ফরম্যাটই হোক, কোনো ছবি হোক, কোনো একটা বইয়ের পেজ হোক, সেই পেজটাকে আমার একটা বাংলা বইয়ের পেজ, সেইটাকে কিভাবে আমরা ইংলিশে টাইপ করব উইদিন ফিউ সেকেন্ড। ঠিক আছে, সেই বিষয়টা। তারপরে হচ্ছে ইউজ অফ হোয়াইট বোর্ড টু দ্য অনলাইন টিচিং। অনলাইন টিচিং এর ক্ষেত্রে আমরা হোয়াইট বোর্ড কিভাবে ব্যবহার করি, তার কিছু টুলস আছে, সেইগুলো আমরা হয়তো অনেকেই জানি, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আর কি। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ অফ গুগল ডক, স্প্রেডশিট এবং ফর্ম, এগুলো সবই আমাদের এমএস ওয়ার্ডে আর করে অভ্যস্ত আমরা। এমএস ওয়ার্ডে, মাইক্রোসফটের সবকিছু, এমএস অফিসের এই সমস্ত আমরা করে অভ্যস্ত, দীর্ঘদিন ধরে করছি। এমএস অফিসে যেরকম ওয়ার্ডে আমরা টাইপ করতে পারি ডকুমেন্ট, সেইটা আমরা গুগলেও করতে পারি, অনলাইন করতে পারি, আবার গুগল থেকে অফলাইনেও করতে পারি। এবং কিছু অ্যাডভান্টেজ এখানে আছে যেটা এমএস অফিসে ক্ষেত্রে নেই, সেইগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর এক্সেলের বিকল্প যেটা শিট, গুগল শিট, এখানে কি কি অ্যাডভান্টেজ আছে সেইগুলো একটু দেখব। আর ফর্ম, গুগল ফর্মটা, ওটা পরবর্তী বক্তা যিনি আছেন উনি বিস্তারিতভাবে আলোচনা করবেন। আর তারপরে হচ্ছে হাউ টু রেকর্ড এনি ভার্চুয়াল প্রোগ্রাম থ্রু গুগল উইদাউট ইনস্টলিং এনি সফটওয়্যার। কোনো সফটওয়্যার ছাড়া আমরা থ্রু গুগল কিভাবে একটা অনলাইন ভার্চুয়াল মিটিং, সেটাকে উইথ অডিও ভিডিও মোডে আমরা রেকর্ড করতে পারি, এবং একদম সেম রেজুলেশন উইদাউট ডাউনলোডিং এনি সফটওয়্যার থ্রু গুগল। সেটা যত ঘন্টারই হোক, যত মিনিটেরই হোক, ইনস্ট্যান্ট এটা হয়ে যাবে এবং অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে আমাদের ড্রাইভে। আমরা যেটা সিলেক্ট করব সেই ড্রাইভে সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে, যদি সময় পাই সেটা আলোচনা করব। সেটা ওই থ্রু গুগল আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে যেটা করি, কোনো একটা মেসেজ আমরা যদি কাউকে পাঠাই, আমার সেই মেসেজটা রিড হয়েছে কিনা আমরা কিন্তু সেটা বুঝতে পারি, কেন ডবল রাইট যেটা, সেটা কালার চেঞ্জ হয়, সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমি যাকে পাঠালাম উনি আমার মেসেজটা পড়েছে কিনা, সেটা আমরা ইনস্ট্যান্ট বুঝে যাই। কিন্তু আমরা কোনো একটা ইমেল কাউকে পাঠালাম, সেই ইমেলটা পড়লেন কিনা সেই ব্যক্তি, সেটা আমরা কি করে বুঝবো, সেটা দেখারও গুগলে সিস্টেম আছে আর কি। সেটাও কোনো সফটওয়্যার লাগে না, গুগল থেকেই দেখা যায়। কিছু সেটিংসের মাধ্যমে সেট করে নিলে, আপনার আইডির সাথে যোগ করে নিলে আপনি বুঝতে পারবেন যাকে আপনি মেলটা পাঠিয়েছেন সেই মেলটা উনি রিড করেছেন। যদি টাইম থাকে সেটা দেখবো আর কি আমরা। আচ্ছা, তাহলে এবার পরপর দেখি এবং যত তাড়াতাড়ি সম্ভব একটু দেখানোর চেষ্টা করি। আর এই টোটাল এই আমার যা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের সমস্ত কিছুটা
সব কিছুই করা হয়েছে কিন্তু ওই গুগলেই, গুগল স্লাইডের মাধ্যমেই করা হয়েছে। এবং আমার মনে হয় গুগল স্লাইডটা গুগল আমাদের ওই মাইক্রোসফট অফিসের থেকেও অ্যাডভান্স এবং খুব দ্রুত, এবং সবকিছু ড্রপ ডাউন মেনুর মধ্যে আছে, ওখান থেকে যে কোনো বিষয় আমরা এখান থেকে পেতে পারি। সজল ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আর যেগুলো স্ক্রিনটা পুরোপুরি দেখা যাচ্ছে তো, ভিজুয়াল তো? হ্যাঁ হ্যাঁ, একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই যেটা আমরা গুগল সার্চ বারে যাব, গুগল যেখানে আমরা সার্চ করি, কিছু টাইপ করি, এই জায়গাটাতে আমরা যে টাইপ করি, এই জায়গাটা দিয়ে আমরা এই টাইপ ছাড়া আর কি কি বিষয় করতে পারি, সেটা আমরা যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন উইদাউট ক্যালকুলেটর আমরা এখানে টাইপ করে এন্টার দিলেই পেয়ে যাব। ফর এক্সাম্পল, আমরা যদি পায়ের ভ্যালু বের করি, উইদিন সেকেন্ড পায়ের ভ্যালু বেরিয়ে যাচ্ছে, জাস্ট এন্টার ক্লিক করতে হবে, সঙ্গে একটা ক্যালকুলেটরও চলে আসবে। আপনার ক্যালকুলেটর দরকার না হলে পরবর্তী ক্ষেত্রে অন্য জায়গায় গিয়েও আপনি টাইপ করে যে কোনো জটিল ক্যালকুলেশন, যত জটিল ক্যালকুলেশন হোক, যত মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সব কিছু মিলিয়ে এখানে ক্যালকুলেশন করে জাস্ট এন্টার দিলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এইটা হলো একটা দিক। আচ্ছা, তারপরে সেকেন্ডলি ধরুন আমার কম্পিউটারে এরকম একটা ফাইল আছে, মিডিয়া মানে আছে, একটা ধরুন একটা ভিডিও ক্লিপ আছে, একটা ভিডিও আছে যে ফরম্যাটে করা আছে, সেইটার কোনো সফটওয়্যার আমার এখানে রান করানোর উপায় নেই, তার কোনো সফটওয়্যার নেই, সেটা সেই ফরম্যাটেও ম্যাচ করছে না, কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট এটাকে স্মল করবেন, স্ক্রিনটাকে স্মল করে, আমার এইখানে একটা স্যাম্পল একটা ভিডিও আছে, আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে ড্রপ করব, করে এন্টার করব, মিডিয়া প্লেয়ার ভিডিও শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি এখানেও একটা অপশন আছে, মিনিমাইজ করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে ক্যান্সেল আউটও করে দিতে পারবেন। তারপরে এটা আপনি ফুল স্ক্রিন দেখতে চাইলে এটা বড়ও করে নিতে পারবেন। এটা গেল একটা মিডিয়া প্লেয়ার। এছাড়াও আপনি যদি কোনো ইমেজ, যে কোনো ফরম্যাটের ইমেজ আপনি খুলতে পারছেন না, আপনার সফটওয়্যার সাপোর্ট করছে না, সেই ইমেজটাকে জাস্ট ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে এন্টার দিলেই আপনার ইমেজটা খুলে যাবে। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা আমাদের কলেজের ইমেজ আছে, সেইটাকে যদি আমরা এখানে সার্চ বারে ইনসার্ট করলাম, করে এন্টার দিলাম, কলেজের ইমেজটা খুলে গেল। এবার এটাকে প্রিন্টও করা যাবে, এখানে প্রিন্ট অপশনও আসবে, এখান থেকে প্রিন্ট করতে পারবেন, জুম করতে পারবেন, জুম আউট করা যাবে, সবকিছুই করা যাবে। আচ্ছা, এরপরে যেটা করা যায়, যে কোনো পিডিএফ, যে কোনো ডকুমেন্ট যদি খুলতে না পারা যায়, কোনো অন্য কোনো ফরম্যাটে থাকে, এভরিথিং আপনি এই গুগল সার্চ বারে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এন্টার করবেন, সেটা খুলে যাবে। এরপরে যেটা নিয়ে আলোচনা করব, যেটা দেখাতে চাইছি, সেটা হচ্ছে ধরুন আমি একটা সাইটে সার্চ করছি, আমাদের কলেজের সাইটটাই সার্চ করছি, এইটা আমি এক মিনিট ইন্টারাপ্ট করছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, এটা F5 মিলে রিলোড হবে, তখন দেখা যাবে আবার। আচ্ছা, আমাদের কলেজের যে ব্যাকগ্রাউন্ডটা, তাই তো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমাদের কলেজেরই ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে আমি আমাদের কলেজের ওয়েবসাইটটা খুললাম, তাতে কিছুটা সময় নষ্ট হলো, আমাকে টাইপ করতে হলো, সার্চ বারে গিয়ে টাইপ করতে হলো, দিয়ে এন্টার দিতে হলো, তারপরে খুললো। এবার আমার যদি মনে হয় যে এটা আমাকে প্রতিদিনই
অ্যাট ফার্স্ট আমার যে কোনো কাজের আগে আমার এই সাইটটা ছাড়াও আমার পড়াশোনা রিলেটেড যদি কোনো সাইট থাকে, কোনো একটা জার্নালের সাইট থাকে, সেইটাকে আমি শর্টকাট করে রাখতে পারি। এবং তার প্রসিডিওরটা কি, উইদিন 1 সেকেন্ড সেটাও করা যায় আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, এই সাইটটা এখানে খোলা আছে, আমাকে এখানে ক্রোমের টাস্ক বারে যেতে হবে, একদম ডান দিকে 3টে ডট আছে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে মোর টুলস বলে একটা অপশন আছে, এই মোর টুলসে যেতে হবে। এইখান থেকে এই অপশন থেকে গিয়ে আমরা ক্রিয়েট শর্টকাট বলে একটা অপশন পাচ্ছি, জাস্ট এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা উইন্ডো চলে আসছে, এখানে ওপেন অ্যাজ উইন্ডো, এখানে এখানে এটাকে মার্ক করতে হবে, করে ক্রিয়েট করলেই আপনার ডেস্কটপে শর্টকাট হয়ে গেল। আমি এটাকে কেটে দিচ্ছি। কি একটা সমস্যা হয়েছে। সজল, স্ক্রিনটা বোধহয় দেখা যাচ্ছে না, না? মিনিমাইজ করে নিন স্ক্রিনটাকে। হ্যাঁ, দাঁড়াও দেখছি। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই যে হোয়াইট স্ক্রিনটা গুগল সার্চের কিছু দেখা যাচ্ছে না, না? মাল্টিপল স্ক্রিন দেখা যাচ্ছে না? না, স্ক্রিন দেখা যাচ্ছে, গুগল দেখা যাচ্ছে। আচ্ছা, গুগলটা এসছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি যেটা করলাম, যে শর্টকাট করলাম আর কি, সেটা দেখুন, এই যে আমার এই ডেস্কটপে চলে এসেছে কৃষ্ণনগর ওমেন্স কলেজ। আমি এটাকে ডেস্কটপে রেখে দিতে পারি, যে কোনো ফোল্ডারে রেখে দিতে পারি। আমি জাস্ট কম্পিউটার খুলেই আমি এটাকে ডবল ক্লিক করলাম, আমার ওয়েবসাইটটা ইনস্ট্যান্টলি খুলে গেল। এরকম আমার যদি কোনো ইম্পর্টেন্ট ওয়েবসাইট থাকে বা কোনো জার্নালের ওয়েবসাইট থাকে, আমার যেটা প্রতিদিন সকালে উঠে এটা দেখতে হয় বা পড়তে হয়, সেটাকে আমি শর্টকাট করে রাখতে পারি এই প্রসিডিওরে। আচ্ছা, এইবার আরেকটাও এই বিষয়ে আরেকটাও ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে ধরুন আমি কোনো একটা ওয়েবসাইটের যে ম্যাটারটা আছে, এটাকে আমি পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চাই, ইনস্ট্যান্টলি সেটাও ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমি এটাকে এই ফ্রন্ট পেজটাকে ডাউনলোড করতে চাইছি, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে 3টে ডট আছে, এইখানে আবার ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা প্রিন্ট অপশন আসছে, জাস্ট ওই প্রিন্ট অপশনটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইবার দেখুন এখানে কতগুলো লেখা এসছে, এখানে সেভ অ্যাজ পিডিএফ, এটা আমি যেহেতু আগে প্রিন্ট করেছি বলে এটা সেটিং হয়ে সেভ অ্যাজ পিডিএফ। এখানে এখানে যে প্রিন্টার, সেই প্রিন্টারের নাম্বার বা ওই নামটা থাকবে। এবার সেটা যদি থাকে, তাহলে আপনাকে এটাকে ড্রপ ডাউন মেনুর এখানে ক্লিক করতে হবে। দেখবেন এখানে সেভ অ্যাজ পিডিএফ বলে যে কোনো ভার্সনে, যে কোনো কম্পিউটারই থাকবে, সেভ অ্যাজ পিডিএফটা সিলেক্ট হয়ে গেল। জাস্ট এখানে সেভটা ক্লিক করবেন। এইবার আপনি কোথায় সেভ করতে চাইছেন অ্যাজ পিডিএফ? আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান, তাহলে ডেস্কটপটা এখানে সিলেক্ট করতে হবে, করে জাস্ট সেভ অপশানে ক্লিক করলেই হয়ে যাবে। এবার দেখুন এটা এখানে ডেস্কটপে সেভ হয়ে গেছে, এই যে কৃষ্ণনগর ওমেন্স কলেজ পিডিএফ হিসাবে সেভ হয়ে গেছে। এবার এটা খুললে আমরা ওয়েবসাইটের ফ্রন্ট পেজটার পিডিএফটা আমি পেয়ে যাব, যা ছিল তাই একদম অ্যাজ ইট ইজ পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। এটা শুধু এর জন্যও না, আমাদের অনেক রিসার্চ ওয়ার্কের জন্যও লাগে, অনেক কিছু হয়তো ওয়েবসাইট থেকে আমাদের পিডিএফ করতে হয়। এবার এই পিডিএফটাকে আমরা কিভাবে টেক্সট করব, হ্যাঁ, এডিটেবল করব, তারও কিছু টেকনিক আছে। এইটাকে আমরা এডিট করতে পারি। এই যে পিডিএফ হয়ে গেল, পিডিএফটাকে আমরা এডিট করার ও পদ্ধতিও আমাদের কাছে আছে গুগলে, সেখানে নিয়ে গেলে আমরা সেখান থেকে এটাকে এডিটও করতে পারি। ঠিক আছে, এইগুলোই ছিল আমার, মানে মোটামুটি গুগল সার্চ অপশনের যে সমস্ত বিষয় হয়তো আমরা চেষ্টা করলে হয়তো জানতাম ঘাটাঘাটি করলেও, তা আমার একটু ইন্টারেস্ট ছিল দেখি ঘাটাঘাটি করে কি হয়। এগুলো জাস্ট ওই কাজ করতে করতে ঘাটতে ঘাটতেই শেখা আর কি। ঠিক আছে, এবার যদি কারোর কিছু প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে, যে মানে তাহলে
করতে পারেন আর কি, তাহলে আমি নেক্সট পয়েন্টে চলে যাব। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একদম পরিষ্কার শোনা যাচ্ছে অশোক দা। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে এটা কি শুধু ডেস্কটপ থেকে করা যাবে না অ্যান্ড্রয়েড থেকেও করা যাবে ওই না পিডিএফ কনভার্সনটা? এটা অ্যান্ড্রয়েড থেকেও আশা করি করা যাবে, যেহেতু গুগল, তো গুগলের তো ওখানে সেম ভার্সানই আছে। এবার ওই টাচ বারে যেতে হবে গুগলের, ওখানে ওখানে ওই 3টে ডট থাকে ওখানে, বা ওখানে অন্য কোনো অপশন যদি থাকে ওটাকে জাস্ট ক্লিক করতে হবে, ড্রপ ডাউন মেনুতে দেখতে হবে ওটা সেভ অ্যাজ শর্টকাট বলে অপশন আসছে কিনা। যদি আসে তাহলে অটোমেটিক ওখানে ডেস্কটপে হয়ে যাবে, বা অন্য কোনো কোথাও সেভ, যেখানে সিলেক্ট করবে যে ড্রাইভে, সেই ড্রাইভে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আর আজকে মূলত আমি ওই ডেস্কটপে কম্পিউটারেরই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আর কি, মূলত কম্পিউটার রিলেটেড আর কি, ডেস্কটপ রিলেটেড আর কি। আচ্ছা, এবার আমি চলে যাই নেক্সট পয়েন্টে, যেটা বলেছিলাম হাউ টু এডিট এই ইমেজ। একটা ইমেজকে আমরা কিভাবে এডিট করতে পারি, এবং এটা করার জন্য আমাদের যেতে হবে এই জাস্ট একটা গুগলের আমরা যে পেজটা, ইনিশিয়াল পেজটা পেলাম, এখানে এই কতগুলো ডট চিহ্ন আছে, জাস্ট এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে ড্রাইভ বলে একটা সিম্বল পাবো, গুগল ড্রাইভ। আমাকে এটা ক্লিক করে ড্রাইভটা খুলতে হবে। আমি জাস্ট ক্লিক করলাম, করে ড্রাইভটা খোলার জন্য ক্লিক করলাম। এটা টাইম লাগবে, স্ক্রোলিং হচ্ছে। আচ্ছা, এইখানে নিউ অপশানে যেতে হবে, নিউটা ক্লিক করলাম। আর এখানে দেখুন সেকেন্ডের একটা অপশন আসছে ফাইল আপলোড, ফাইল আপলোডটা ক্লিক করলাম। আমি আমি যে যে ফাইলটাকে আমি এডিট করতে চাই সেই ফাইলটাকে আগে আমাকে এই যে এখানে আনতে হবে আর কি, আমার ড্রাইভে আগে আনতে হবে। আচ্ছা, আমি যেখান থেকে আনবো সেটা হচ্ছে ডেস্কটপ, আমার ডেস্কটপে রাখা আছে। আমি ডেস্কটপটা সিলেক্ট করলাম, করে ডেস্কটপে আমি স্ক্রোল করে দেখবো কোথায় আছে আর কি। আচ্ছা, আমি একটা হোয়াটসঅ্যাপ ইমেজ, এটা সাধারণত এটা হচ্ছে জেপিইজি ইমেজ। আচ্ছা, এইটাকেই আমি দেখাবো আর কি। এটাকে ওপেন করলাম, এটা একটু টাইম লাগবে আসতে। হ্যাঁ, চলে এসছে ওই গ্রিন চিহ্ন দেওয়া, মানে এটা আমার ড্রাইভে চলে এসছে ডেস্কটপ থেকে, তাই এটা ক্রস করে দিলাম। আচ্ছা, এবার এখানে যাব হচ্ছে রিসেন্ট। আমি রিসেন্টলি কি ইম্পোর্ট করলাম, আমার ড্রাইভে আমি রিসেন্টলি কি ইম্পোর্ট করলাম সেটা দেখার জন্য, তাই রিসেন্ট ক্লিক করলাম। দেখলাম এই একটা ইমেজ চলে এসছে, হোয়াটসঅ্যাপ ইমেজ। আচ্ছা, এবার এটাকে খুলতে হবে। এইখানে হচ্ছে মানে পদ্ধতি আর কি। আচ্ছা, ওপেন উইথ অনেক অপশন আছে, আমি খুলবো হচ্ছে গুগল ডক্স দিয়ে আমি এই ফাইলটাকে খুলবো। তাহলে গুগল ডক্সটা সিলেক্ট করলাম, এবার গুগল ডক্স আমি খুলবো। দেখুন ইমেজ ছিল, কিন্তু এটা হোয়াটসঅ্যাপ থেকে একটা মোবাইলে ছবি তোলা একটা কাগজ আর কি। এবার ছবিটা কি ছিল, এই যে ছবিটা হচ্ছে একটা কোশ্চেন পেপার আর কি, একটা কোশ্চেন পেপারের ছবি আর কি, বাংলায় লেখা। সেই ছবিটা তোলা হয়েছে। এবার সেই ছবিটা দেখুন এখানে যেটা হচ্ছে, এই ছবিটাতে যা যা লেখা আছে গুগল করেছে কি সেটাকে রিড আউট করেছে, করে নিজের মতো করে লিখেছে। এইবার এইখানে যেগুলো লেখা আছে, এবার 100% কখনোই মানে সঠিক হবে না আর কি, সেটা কখনোই বলে না। কিন্তু আমাকে যেটা করতে হবে, এই লেখাটা একটু পড়ে দেখতে হবে, কোথাও কোনো দাড়ি কমাতে কিছু অসুবিধা আছে কিনা, বা কোথাও বাদ গেল কিনা, বানানটা ঠিক আছে কিনা। অনেক পরিশ্রম কমিয়ে দিচ্ছে, অনেক পরিশ্রম। এগুলো টাইপ করতে গেলে আমাকে বাংলা সফটওয়্যার হয় অভ্র আমাকে ডাউনলোড করতে হবে, করে ওখান থেকে করতে হবে, বা আমার বাংলা ডাউনলোড করে ওখান থেকে খুলতে হবে, ওখান থেকে টাইপ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইমেজ, যেটা কোনো টাইপ করা যায় না, কাটাছেঁড়া করা যায় না, সেই ইমেজ থেকে আমি টেক্সট ফরম্যাটে পেয়ে গেলাম। এইবার আমার কাজ হচ্ছে আমি এইখান থেকেও করতে পারি এডিট, বা এইটাকে জাস্ট সিলেক্ট করে কপি করে আমি
ওয়ার্ডে পেস্ট করে আমি ওয়ার্ড থেকে আমার যা সফটওয়্যার আছে সেখানে গিয়ে আমি এটাকে রিঅ্যাডজাস্ট করে নেবো আমার যতটুকু দরকার, প্যারাগ্রাফ করার দরকার বা এন্টার দিয়ে আমার পরপর প্রশ্নগুলো সিলেক্ট করতে হবে, সেটা কয়েক মিনিটের কাজ, সেটা করলে আমার হয়ে যাবে। কিন্তু এটা টাইপ করতে গেলে প্রচুর সময় লাগবে। এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ যে আমরা উইদিন 1 সেকেন্ড আমরা একটা ছবির থেকে কিভাবে এটাকে এডিট করে আমরা আমার মতো করে লিখতে পারি। এটা তো একটা কোশ্চেন পেপার দেখালাম, অনেক অনেক সাবজেক্ট আছে, বাংলা, সংস্কৃত আছে, হ্যাঁ, যাদের হয়তো অনলাইনের জার্নাল অ্যাক্সেস অত ভালো নেই, কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে প্রচুর পুরনো পুরনো বই আছে। আমাদের রিসার্চের জন্য যেটা লাগে আমাদের হয়তো ওখান থেকে জেরক্স করে আনতে হয়, আমরা জাস্ট মোবাইল নিয়ে গেলাম, মোবাইলে কয়েকটা ছবি তুললাম, যে পৃষ্ঠাগুলো দরকার ওই ছবিগুলো এনে কম্পিউটারে দিলাম, কম্পিউটার থেকে গুগল ডকে ওটা ইম্পোর্ট করে জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করে আমাদের রিসার্চে কাজে লাগাতে পারবো। এছাড়াও অনেক কাজ করা যায় আর কি, যেগুলো আমাদের অনলাইন ভার্সানে নেই, যেগুলো হার্ড কপি আছে, সেখান থেকে আমরা জাস্ট মোবাইলের ছবি তুলে এনে আমরা সেটাকে কনভার্ট করে আমাদের নিজেদের মতো করে আমাদের গবেষণার কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা বোঝা গেল। এবং শুধু দেখুন এইটা তো টাইপ করা আছে, ঠিক আছে, টাইপ করা আছে বোঝা যাচ্ছে। আমি আরেকটা স্যাম্পল দেখাচ্ছি, আপনি হাতের লেখা বহু বছর আগেকার পাণ্ডুলিপিও যদি থাকে সেইটাকেও গুগল এডিট করতে পারে। গুগল ওটাকেও মানে 100% হয়তো কারেক্ট করবে না, কিন্তু 80% 90% কারেক্টলি ও এডিট করে দেবে। আবার আমাকে ওই যেতে হবে নিউতে, ফাইল আপলোড, ডেস্কটপেই রাখা আছে একটা ফাইল, আমি ডেস্কটপে সার্চ করি। আমি একটা পিডিএফ কেই আমি এডিট করে দেখাচ্ছি আর কি। জাস্ট এটাকে ক্লোজ করে দিতে হবে। এইবার এখানে রিসেন্ট আমি কি আপলোড করলাম, এই রিসেন্ট এটা আপলোড হলো অনমিত্রা নামে। আচ্ছা, এইখানে গিয়ে আমাকে ওপেন উইথ গুগল ডক, দেখি এই ফাইলটার ছবিটা পিডিএফটা কি আছে। আচ্ছা, এইখানে কোনো কারণে ইমেজটা আসেনি আর কি, আমি আরেকবার করে দেখি আর। আচ্ছা, এটা পিডিএফ ছিল এবং হাতের লেখা ছিল, এবং অরিজিনালটা আমি দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল আমি যেটার থেকে এটা এখানে ইনসার্ট করলাম বা ইম্পোর্ট করলাম, সেই ফাইলটা হচ্ছে এই যে অনমিত্রা বলে আছে, এই যে ওর একটা ক্লাসের একটা পরীক্ষা হয়েছিল, ছবি তুলে পাঠাতে হয়েছিল স্কুলে, একটা জাস্ট লেখা ও লিখেছে একটা বাচ্চা কোন রকমে, অনেক কিছু হয়তো আমরাও বুঝতে পারবো না, কিন্তু সেই বিষয়গুলো হাতের লেখাগুলো ঠিক রিড আউট করে গুগল ওখানে পিডিএফ থেকে টেক্সটে কনভার্ট করে নিয়েছে। এই যে দেখুন এখানে যেটা আছে এটার সাথে মিলছে কিনা। দ্য লিটল পিগস, এখানে দ্য লিটল পিগসটা দাটা একটু গন্ডগোল করেছে রিড আউট করতে, লিটল পিগসটা ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা শুরু হলো লেখাটা আর কি, ওয়ান্স দেয়ার লিভড 3 লিটল পিগস, ওয়ান্স দেয়ার লিভড 3 লিটল পিগস, ও লিখেছে তাই সেখান থেকে এটা কপি করে নিয়েছে। এটা কোনো প্রিন্ট না, কিন্তু এটা হাতের লেখা, জাস্ট হাতের লেখাটাকে থেকেও ঠিকঠাক কপি করে নিয়েছে। আপনারা দেখবেন প্রায় 80% থেকে 90% ঠিকঠাকই করে আর কি।
কপি করে, এবং যেগুলো ভুল থাকবে ঠিকঠাক এডিট করতে পারবে না সেগুলো আন্ডারলাইন, রেড কালারে আন্ডারলাইন হয়ে যাবে, সেগুলো তো ম্যানুয়ালি করতেই হবে। আর অ্যাডজাস্টমেন্টটা তো ম্যানুয়ালি করতে হবে। এখানে জাস্ট আপনি করবেন, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ওটাকে কপি করে ওয়ার্ডে পেস্ট করে দিলে ওয়ার্ডে গিয়ে আপনি যেভাবে খুশি ওটাকে ফরম্যাট করে বা আপনার কারেকশন করে করতে পারবে। ঠিক আছে, এইটা হলো একটা বিষয়। আচ্ছা, এরপরে যেটাতে যাব আমি, সেটা হচ্ছে ট্রান্সলেট করে কিভাবে গুগলে উইদিন 1 সেকেন্ড আপনার বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট হয়ে যায়। আচ্ছা, এটার জন্য আমাকে ওই গুগলের হেল্পস নিতে হবে, ওই গুগল অ্যাপসে যেতে হবে। তাহলে আবার এই আমরা চলে আসলাম এখানে, গুগল অ্যাপসের এখানে চলে আসলাম। এখানে দেখুন একটা মানে আইকন আছে ট্রান্সলেট বলে, এটাকে ক্লিক করতে হবে। জাস্ট এটাকে ক্লিক করলে মেনু খুলে যাবে। আচ্ছা, এইখানে ফাইল ইম্পোর্ট করার দুটো অপশন আছে, একটা হচ্ছে টেক্সট, আপনি এখানে লিখতে পারেন, যে কোনো বিষয় টাইপ করতে পারেন। এই দুটো উইন্ডো আছে। একটা উইন্ডো হচ্ছে আপনি কি বিষয়বস্তু যেটাকে আপনি ট্রান্সলেট করতে চান অন্য একটা ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে সেকেন্ড উইন্ডোতে চলে আসবে। এই সেকেন্ড ডান দিকে যে উইন্ডোটা আছে এখানে ট্রান্সলেট হয়ে এখানে টাইপ হতে থাকবে। আপনি এখানে যা লিখতে থাকবেন সঙ্গে সঙ্গে এখানে যে ভাষাটা সিলেক্ট করবেন সেই ভাষাতে এখানে ট্রান্সলেট হতে থাকবে, একদম সঙ্গে সঙ্গে পাশাপাশি ট্রান্সলেট হতে থাকবে, কোনো টাইমই নেবে না। আচ্ছা, এখানে হচ্ছে একটা টাইপ করার অপশন আছে, আরেকটা হচ্ছে এখানে ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন। কোনো একটা ডকুমেন্ট আপনার আগের থেকেই আছে, একটা ওয়ার্ড ডকুমেন্ট, আপনি ধরুন ওই আগেই করলেন কোনো একটা বইয়ের পেজ, সেটার থেকে আপনি টেক্সটেবল ডকুমেন্টে কনভার্ট করে সেভ করে রেখেছেন ডেস্কটপে, এবার সেটাকে আপনি ট্রান্সলেট করতে চাইছেন ইংলিশে, আবার বাংলাটা করে রেখেছেন, বাংলার থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চাইছেন, তাহলে সেইটাকে জাস্ট এখানে এই ডকুমেন্টে ক্লিক করতে হবে, করে ব্রাউজ ইওর কম্পিউটার। তাহলে কম্পিউটারে ব্রাউজ করলে এবার আপনি ওখান থেকে সিলেক্ট করবেন কোন ফোল্ডারে ডেস্কটপে আছে, না সি ড্রাইভে না ডি ড্রাইভে, যে ড্রাইভে হোক আপনি ওখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে আসবেন, এখানে অটোমেটিক খুলে যাবে আর কি। তো ঠিক আছে, আমি প্রথমে এখানে একটা ফাইল কপি করেই দেখাই আর কি, কিছু লেখা এখানে কপি করে দেখাই। আচ্ছা, আমি এখানে যেটা করতে চাইছি ইংলিশ হচ্ছে আমার যে বিষয়বস্তুটা আমি ইংলিশে আছে, আমি সেটাকে কনভার্ট করব বাংলাতে। বাংলা সিলেক্ট করাই আছে, যদি সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে পৃথিবীর প্রায় অলমোস্ট সব ভাষাই আছে, এই দুটো উইন্ডোতে সব ভাষাই আছে, আপনি যেটার থেকে খুশি সেটাতে কনভার্ট করতে পারেন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে হিন্দি, যে কোনো ভাষায় আপনি কনভার্ট করতে পারেন। আচ্ছা, এটার জন্য আমাকে কিছু রাইটিংস আমাকে ইনসার্ট করতে হবে। আচ্ছা, আমাদের প্রসপেক্টাসেরই একটা প্যারাগ্রাফ এখান থেকে কপি করে নিই। আমি এই প্যারাগ্রাফটাকে কপি করলাম, কপি করে জাস্ট ওখানে পেস্ট করতে হবে। এই যে এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, এখানে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করলাম, দেখুন উইদিন সেকেন্ড এটা কনভার্ট হয়ে গেল ইংলিশ থেকে বাংলাতে। কৃষ্ণনগর ওমেন্স কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1958 ফর দ্য পারপোজ অফ প্রমোটিং ওমেন্স এডুকেশন ইন দ্য অ্যারাউন্ড অফ কৃষ্ণনগর। কৃষ্ণনগর ও এর আশেপাশে মহিলা শিক্ষা প্রচারের জন্য কৃষ্ণনগর উইমেন্স কলেজ 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল। শুরু থেকে একটি অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে চলেছে। আচ্ছা, এইখানে হ্যাঁ, দ্বিতীয় লাইনটা হচ্ছে এটা আর কি। এবার কিছু মিস্টেক হয়তো থাকতে পারে, 100% কারেকশন মানে কারেক্টলি ওরা কনভার্ট করবে না বা ট্রান্সলেট করবে না, সেটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে আপনি তো এটাই কোথাও কোনো কাজে পাঠাবেন না, এটাকে আগে এডিট করবেন, মডিফাই করে তারপর পাঠাতে হবে। এবার এটা যে কনভার্ট হলো এটাকে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপি করে আপনি ওয়ার্ডে পেস্ট করে দিলেন, গিয়ে ওখানে আপনার যদি কোনো সফটওয়্যার থাকে বাংলা সফটওয়্যার, ওখান থেকে ওই পেজে আপনি ওয়ার্ড ফাইল খুলে ওখানে পেস্ট করে ওখান থেকে মডিফাই করে বা অ্যাডজাস্ট করে আপনি
ফাইনালি সেটাকে প্রেজেন্ট করতে পারলে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল তো সবারই মোটামুটি? হ্যাঁ, খুব ভালোই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার যে কোনো টেক্সট, এবার যদি আমরা এই বাংলাটাকে এখানে দিই, এবার বাংলার থেকেও ইংলিশ প্রায় মোরলেস সেম, মানে সঠিকভাবেই চেষ্টা করবে গুগল, মানে যতটুকু বুঝতে পারে ঠিকঠাক থাকলে বাংলার থেকেও ইংলিশ ওরা কনভার্ট করতে পারবে। তাহলে এটা কেটে দিয়ে আমি, আচ্ছা আমি যে বাংলা কোশ্চেন পেপারটা যেটা দিয়েছিলাম সেইটা তো সেভ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনারা করে দেখবেন, বাংলার কোনো কিছু টাইপ করে বা বাংলার কোনো ডকুমেন্ট যদি থাকে সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, করে জাস্ট এখানে পেস্ট করলেই সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যাবে। আপনাকে তার আগে সিলেক্ট করতে হবে আর কি, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখতে হবে। এখানে পৃথিবীর প্রায় সব রকম ভাষাই আছে, মোটামুটি সব ভাষাই আছে, হিন্দি বাংলা থেকে ধরে সবই আছে। ঠিক আছে, তাহলে আমি এর পরে চলে যাচ্ছি। এরপরে কিভাবে হোয়াইট বোর্ড ইউজ করা যায় আর কি, মানে আমরা প্রথমত এটা বোধহয় এখন গুগল মিটে এই অপশনটা ভেরি রিসেন্টলি ওরা ইনক্লুড করেছে আর কি, আগে ছিল না। তা আমরা যখন পড়াতাম তখন ওই এমএস পেইন্ট অপশনটা খুলে ওখানে ডায়াগ্রাম আঁকা, ইকুয়েশন লেখা টেখা, জটিল যেগুলো আমরা টাইপ করতে পারবো না সহজে কম্পিউটারে, তা সেগুলো ওই ওখান থেকে করতে হতো আর কি। এবং সেইটার বিকল্প হিসাবে গুগল থেকে যে চিন্তা ভাবনা করে এই অপশনটা এখানে দেওয়া হয়েছে আর কি। তাহলে আমাকে আবার এখানে যাব, এখানে গিয়ে এই জ্যামবোর্ড বলে একটা আইকন আছে, এটাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে গেলে এখানে স্যাম্পল কিছু ওয়ার্ড থাকে এবং আগে যদি কিছু অ্যাক্টিভিটি করা থাকে সেগুলো এখানে ডিসপ্লে হবে। তা আমার দরকার নিউ, তাহলে এই যে রাইট চিহ্ন, এখানে যে প্লাস চিহ্নটা আছে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে একটা নিউ হোয়াইট বোর্ড খুলে যাবে। আচ্ছা আচ্ছা, এইখানে বাঁদিকে কিছু অপশন আছে, এখানে পেনের অপশন আছে। আমরা পেনের অপশানে ক্লিক করলে কতগুলো পেনের আমরা ছবি দেখতে পারবো, মোটা লাইনটা মোটা হবে না সরু হবে, যা আমরা লিখবো আর কি সেইভাবে আমাকে সিলেক্ট করতে হবে। এবার যা লিখবো সেটা কি কালারের হবে রাইটিংটা, তারও কিছু অপশন আছে, এখানে কালার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইরেজার, মানে আমি যেটা কাজ করলাম হয়তো এখন মুছে দিতে হবে, বোর্ডে তো রাখবো না, আমি বোর্ড থেকে মুছে দেবো। জাস্ট এটাকে ক্লিক করলে ইরেজারটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওটাকে মাউসটাকে ক্লিক করে জাস্ট এখানে এই বোর্ডের উপরে একটুখানি প্রেস করে ঘষলেই ওই লেখাটা মুছে যাবে। আচ্ছা, এইবার অনেক সময় দরকার পড়ে যে আমি কিছু একটা নোট লিখবো, একটা ক্লাস করতে যাব, ক্লাসের শুরুতে আমি একটা হেডিং দেবো। ধরুন আমি ইকোনমিক্সের ফিনান্সিয়াল ইকোনমিক্সটা আজকে পড়াতে চাইছি, তা ফিনান্সিয়াল ইকোনমিক্সটা আমি সুন্দর করে ডিজাইন করে আমি বোর্ডের উপরে লিখতে চাইছি। জাস্ট এখানে গিয়ে টাইপ করলেই হবে, টাইপ করে এখানে সেভ করলে এটা চলে আসবে। এবার এটাকে সিলেক্ট করে আপনি মাঝখানেও আনতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এটাকে রোটেটও করা যাবে বা এটাকে বড়ও করা যাবে, যত খুশি বড় করা যাবে। আবার এটাকে আপনি ডিলিটও করে দিতে পারেন, আমরা প্রয়োজন নেই ডিলিট করে দিলেন। আচ্ছা, এইটা একটা অপশন আছে অ্যাড ইমেজ, আপনি এটা কোনো একটা ডায়াগ্রাম আপনি বোঝাবেন, সেই ডায়াগ্রামটা আপনি কম্পিউটারে অলরেডি ডেস্কটপে সেভ করে রেখেছেন। এবার সেই ডায়াগ্রামটা আপনার এখানে জাস্ট আনতে হবে, এনে ডায়াগ্রামটা যে কোনো সাইজের আপনি বড় করে রাখতে পারেন, ছোট করে রাখতে পারেন, রেখে এবার আপনি আপনার মতো পড়াতে পারেন আর কি।
আচ্ছা, এইখানে জাস্ট ইমেজে ক্লিক করলে সিলেক্ট এ ফাইল, আপলোড অপশন আসছে। এবার আপনি ইউআরএল এ সার্চ করে কোনো ইমেজ নিতে পারেন, আপনার ক্যামেরা অন করতে পারেন। আচ্ছা, গুগলে কিছু ইমেজ থাকে সেখান থেকে নিতে পারেন, গুগল ড্রাইভেও থাকতে পারে, গুগল ফটোজেও থাকতে পারে। আর এগুলোতে যদি না হয় তাহলে আপনি ব্রাউজ করে আপনার এইখানের যে আপনার সেটে যে অলরেডি একটা সিলেক্ট করা একটা ছবি ছিল সেভ করা, সেইটাকেও আপনি ইনসার্ট করতে পারেন। এগুলো জাস্ট সেম প্রসিডিওর, অন্যান্য কাজ যেভাবে করা হয়। আর সার্কেলটা খুব একটা কাজে লাগে না। আর এই টেক্সট বক্সটাও কাজে লাগে, কোনো একটা আপনি লিখতে চাইলেন কিছু, এর মধ্যে টাইপ করলে জাস্ট ওর মধ্যে টাইপ, মানে ওয়ার্ডে আমরা যেভাবে টাইপ করি এটা সিলেক্ট করলে সেটাকে তার মধ্যে কার্সারটা চলে আসবে, এরকম একটা বক্স তৈরি যাবে। এটাকে আপনি বড়ও করতে পারেন, আবার এটা এখানে ক্লিক করলে আপনার কার্সার চলে আসবে, তারপরে আপনি এখানে টাইপ করতে পারেন। আপনি যা খুশি টাইপ করবেন, এটা আস্তে আস্তে বক্সটা বড় হয়ে যাবে, তারপরে বাইরে ক্লিক করলে আপনার লেখাটা এখানে ভেসে উঠবে। আর লাস্ট অপশন যেটা থাকছে সেটা হচ্ছে পয়েন্টার। আপনি কোনো একটা কিছু পয়েন্ট করতে চাইছেন, যেরকম এইখানে একটা কিছু আন্ডারলাইন করতে চাইছেন, এখানে একটা কিছু লেখা আছে, এখানে আন্ডারলাইন করতে চাইছেন, যে এটা দেখাতে চাইছেন, জাস্ট এইটা ক্লিক করে এখানে মাউসটা ক্লিক করে টানলেই একটা আন্ডারলাইন হাইলাইট হয়ে যাচ্ছে, এবং এটা কিছু সময় পরে অটোমেটিক এটা মুছে যাচ্ছে। এবার এটা স্থায়ী হচ্ছে না আর কি, জাস্ট পয়েন্টার হিসাবে এটা কাজ করে। আচ্ছা, এইবার আপনি এখানে দেখুন শেয়ার অপশন আছে। আপনি যে সারাদিন যেটা পড়ালেন, হ্যাঁ, এবার সেই স্টুডেন্টদের হয়তো শেয়ার করতে চাইছেন, জাস্ট শেয়ার অপশনে ক্লিক করলে ওখানে স্টুডেন্টদের ইমেল আইডি থাকলে স্টুডেন্টদের ইমেল আইডিতে শেয়ার করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপেও আপনি শেয়ার করে দিতে পারবেন। এবং আপনার একটা এটাকে সেভ করে রাখতে পারেন। এক ধরুন প্রথমে আপনি এই হোয়াইট বোর্ডটা পেলেন, তারপরে আপনার সেকেন্ড আরেকটা স্লাইড দরকার, জাস্ট এখানে ক্লিক করলে আপনার দ্বিতীয় স্লাইড চলে আসবে, আর এটা সেভ হয়ে থাকবে। এরকম আপনার যতগুলো স্লাইড দরকার আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি আমরা সবাই জানি, তবুও একটুখানি বলে দিলাম। আচ্ছা, এরপর যেটা আলোচনা করব আর কি, সেটা সময় কতটুকু পাবো। সজল, টাইম কি আমি আর পাবো কিছু করার জন্য? আর একটুখানি করুন, কারণ আমার অনেকটাই সময় হ্যাঁ, লাগবে। আমার তো অনেকটাই সময় লাগবে। ঠিক আছে, আপনি আর আচ্ছা, তাহলে আমি 5-7 জাস্ট ওই মিনিট। আর 5 মিনিট সময় নিচ্ছি। ওকে 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 ওকে। আর 5 মিনিট সময় নিয়ে আমি কিভাবে এই যে আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা আমরা কোনো সফটওয়্যার ছাড়া নিজেই আমি আমার সেটে আমি রেকর্ড করতে পারি উইথ অডিও ভিডিও। সেইটা একটুখানি আমরা একটু জেনে নিই। তাহলে এটা করার জন্য, এটা গুগলতেই আছে, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ক্রোমের এই টাস্ক বারে যেতে হবে। আমাদের এই গুগল ক্রোমের যে ইউআরএল সার্চ অপশনটা আছে, এইখানে এই কোনায় এই 3টে ডট আছে, জাস্ট এটা ক্লিক করতে হবে, করে মোর টুলসে যেতে হবে। মোর টুলসে গিয়ে এখানে এক্সটেনশন বলে একটা অপশন আছে, জাস্ট এক্সটেনশনটা ক্লিক করতে হবে। আচ্ছা, এক্সটেনশন ক্লিক করার পরে এখানে বাঁদিকে দেখুন 3টে দাগ আছে, আর এখানে পাশে এক্সটেনশন লেখা আছে। এইখানে আমি ক্লিক করলাম, করার পরে একদম নিচে চলে আসতে হবে, ওপেন ক্রোম ওয়েব স্টোর। এই ওপেন ক্রোম ওয়েব স্টোরটা ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে দেখুন সার্চ দ্য স্টোর। আচ্ছা, এইখানে যেটা করতে হবে, টাইপ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার ইউজার বব। সজল, ওই লেখাটা দেখা যাচ্ছে, স্ক্রিন রেকর্ডার ইউজার বব, হ্যাঁ BOB। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। জাস্ট এই স্ক্রিন রেকর্ডার ইউজার ববটা টাইপ করতে হবে, ঠিক আছে, তারপরে এন্টার দিতে হবে। তাহলে আমি এরপরে এন্টার দিই,
দেখুন এখানে চলে এসছে স্ক্রিন রেকর্ডার বলে একটা অ্যাপস চলে এসছে, ঠিক আছে। আচ্ছা এইবার এইখানে যেটা থাকবে অ্যাড টু ক্রোম। এবার যেহেতু আমার কম্পিউটারে অলরেডি করা আছে সেই জন্য এটা আর নেবে না, এখানে ওয়ান এক্সটেনশন, ঠিক আছে। জাস্ট এইটুকুই জানার, এই যে ইউজার বব স্ক্রিন রেকর্ডার ইউজার বব এখানে টাইপ করে জাস্ট এখানে অ্যাড টু ক্রোম একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোম ক্লিক করার পর এখানে একটা ছোট্ট উইন্ডো খুলবে, ওই উইন্ডোতে অ্যাড এক্সটেনশন বলে একটা অপশন থাকবে আর একটা অপশন থাকবে ক্যান্সেল। আমি যদি এক্সটেনশনটাকে অ্যাড করতে না চাই তাহলে ক্যান্সেল করে দেবো, আর যদি অ্যাড করতে চাই তাহলে ওই অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই আপনার এখানে দেখবেন এই কম্পিউটারে এখানে একটা লোগো চলে আসবে, এই গোল মতো একটা রেকর্ডিং এর মতো একটা লোগো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এইবার ওই লোগোতে গিয়ে আপনাকে যেটা করতে হবে ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা এই লোগোটাতে না, এই পাশে দেখুন একটা চিহ্ন আছে, এইটাতে ক্লিক করব। করে এখানে স্ক্রিন রেকর্ডারটা তো অলরেডি চলে এসছে, এইটাকে জাস্ট পিন করে দিতে হবে। পিনটাতে ক্লিক করলেই আপনার এখানে এটা পিন হয়ে যাবে, আপনার এই ইউআরএল এর অপশনে পিন হয়ে যাবে। এবার আপনার যখনই কোনো একটা ক্লাসে জয়েন করলেন বা কোনো একটা মিটিং এ জয়েন করলেন, জয়েন করার পর আপনি জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসবে স্টার্ট রেকর্ডিং। স্টার্ট রেকর্ডিং এর অপশনে জাস্ট ক্লিক করলেই আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে, এবং যখন রেকর্ডিং চলবে তখন, আচ্ছা আরেকটা কথা বলে দিই, ওই মাইকটাকে কিন্তু অন রাখতে হবে, মানে আপনার স্পিকারটাকে অন রাখতে হবে, হেডফোনে শুনলে হবে না, স্পিকারটাকে অন রাখতে হবে, বা এক্সট্রা যদি স্পিকার থাকে ল্যাপটপের সাথে লাগাতে হবে, আর মাইক লেভেলটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে স্টার্ট রেকর্ডিং করলে দেখবেন আপনার একদম সেম যেটা ক্লাসে করানো হচ্ছে, মিটিং যেটা চলছে সেটাই রেকর্ডিং হয়ে যাচ্ছে। এবার যখনই এখানে স্টপ রেকর্ডিং করবেন, স্টার্ট রেকর্ডিং এর মতো যখন স্টপ রেকর্ডিং অপশন আসবে, যখন এখানে ক্লিক করবেন, ওই স্টপ রেকর্ডিং অপশন আসার পরে এবার সেভ অপশন আসবে। এবার কোথায় সেভ করবেন সেটা থাকবে, ডেস্কটপে যদি সেভ করতে চান ডেস্কটপে সেভ হয়ে থাকবে, জাস্ট ওই একটা MP4 ফাইল হিসাবে সেভ হয়ে থাকবে, ওইটাকে ক্লিক করলে আপনি পুরোটাই দেখতে পাবেন। এটাতে কোনো এক্সট্রা কোনো ম্যালওয়্যার বা সফটওয়্যার বা অন্য কোনো ভাইরাসের কম্পিউটারে ডাউনলোড করার কোনো দরকার নেই, জাস্ট এটা গুগলেরই একটা এক্সটেনশন, আপনি শুধু গুগলের সাথে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই গুগল সম্পর্কিত আলোচনা আপাতত আমি এখানেই শেষ করছি আর কি, এবং সময়ও সংক্ষিপ্ত, না হলে ওই পরবর্তীকালে কখনো যদি সময় হয় তাহলে ওই জিমেইল রিসিভ হলো কিনা তার ফিডব্যাক আর কি, বা ইন্ডিকেশন কিভাবে আমরা দেখতে পারবো, সঙ্গে সঙ্গে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, সেই বিষয়টা তাহলে আর আজকে আলোচনা করা হলো না, এটা পরে একদিন করবো আর কি। অশোক দাকে তার মূল্যবান প্রেজেন্টেশনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আমি পরবর্তীতে আমি শুরু করছি। হ্যাঁ তাহলে আমি প্রেজেন্টেশনটা তো স্টপ করে দিতে হবে, তাহলে প্রেজেন্টেশনটা স্টপ করে দিই, তারপরে আপনি প্রেজেন্টেশন স্টপ করে দিন। হ্যাঁ আচ্ছা ওকে। না প্রসিড করো, আমি করে দিয়েছি প্রেজেন্টেশন স্টপ। ওকে ওকে। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের যে প্রোগ্রাম, এটাতে আমি কিছু বিষয় আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদের থেকে আলাদা কিছু নই, আপনাদেরই একজন ভ্রাতৃসম। অশোকদা যেটা বললেন সেটাতে আমি একদম সমর্থন করি। তো আমার এই টুকটাক কাজকর্ম করতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি এইটাতে আমরা পরবর্তীকালে আমাদের যে সমস্ত ওয়েবিনার বা অনলাইন সেমিনার সেগুলো আরো সহজভাবে করতে পারবো। তো আমার যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, সেইটাকে আমি মোটামুটি এইভাবে ভাগ করেছি।
প্রথমে হচ্ছে মেকিং ফ্লায়ার অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে কিভাবে তার লিফলেট বা ব্যানার অনলাইনে যেটা তৈরি করা হয় সেটা আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আমরা এই যে প্রোগ্রাম তার ইভেন্টটাকে রেজিস্ট্রেশন করতে পারি, অর্থাৎ কোন কোন যে অংশগ্রহণকারী সেই ইভেন্টে অংশগ্রহণ করবেন তাদের বিভিন্ন তথ্য সেগুলো আমরা জোগাড় করতে পারি, তার জন্য আমরা গুগল ফর্মে ব্যবহার করতে পারি। তৃতীয়ত এই যে ফর্মটা গুগল ফর্মটা আমরা ইভেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তৈরি করব, তাতে সাবমিশনের পরে একটা হোয়াটসঅ্যাপ ইনভাইটেশন লিংক দিয়ে দিতে পারি। কারণ গুগল ফর্ম তৈরি করার পরে ইমেলের মাধ্যমে যতটা কঠিন হয় যোগাযোগ করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করা আরো অনেকটাই সহজ হয়, একসঙ্গে সবাইকে পাওয়া যেতে পারে। তারপরে গিয়ে হচ্ছে কি করে গুগল মিটের সাহায্যে কোনো একটা প্রোগ্রাম তার মিটিং কোড পাওয়া যায় সেটা আমি বলবো। চতুর্থত হচ্ছে পঞ্চমত কিভাবে ফিডব্যাক লিংক তৈরি করা যায় গুগল ফর্মের মাধ্যমে, অর্থাৎ প্রোগ্রামটা তৈরি করলাম, অনুষ্ঠানটা সংগঠিত হলো, কেমন হলো, কোনো মূল্যবান পরামর্শ বা একটা গঠনমূলক সমালোচনা, সেগুলোর জন্য ফিডব্যাকটা দরকার। তারপরে গিয়ে কনভার্টিং পিএনজি ইমেজ ফাইল উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে আমাদের এই যে কোনো ব্যানার বা ইত্যাদিতে অনেক সময় লোগো এইসব লাগে, তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা যদি স্বচ্ছ না হয় বা অনেক সময় সই করব সার্টিফিকেটে তার ব্যাকগ্রাউন্ডটা যদি স্বচ্ছ না হয় তাহলে মূল সার্টিফিকেটটাকে হেজি করে দিতে পারে। তাহলে আমরা সেটাকে কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করব। তারপরে গিয়ে হচ্ছে ক্রিয়েটিং সার্টিফিকেট ফ্রম ফিডব্যাক রিসিভড, যে ফিডব্যাক গুলো আমরা অংশগ্রহণকারীদের কাছ থেকে পেলাম তার থেকে কিভাবে আমরা ফিডব্যাকটাকে কিভাবে রিসিভ করার পর সার্টিফিকেটটা তৈরি করতে পারি, এবং পরিশেষে কিভাবে সেই সার্টিফিকেট গুলোকে আমরা সেন্ড করতে পারি সেটা নিয়ে আমি বলবো। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমাকে কি দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখানে ক্রিয়েটিং ফ্লায়ার অফ অ্যান ইভেন্ট উইথ জয়নিং লিংক ইউজিং গুগল স্লাইডস, এইটার আগে আমাকে তো এরকম একটা ব্যানার তৈরি করতে হবে, সেই জন্য আমার এই লোগোটাকে ইনকর্পোরেট করতে হবে, সেই জন্য সেইটাকে প্রথমে বলে নিচ্ছি। তো আমাদের যে কোনো প্রোগ্রামের যে ব্যানার, তাতে আমাদের প্রতিষ্ঠানের লোগো, কথার কথা আমাদের এখানে কলেজের লোগোটা থাকবে। আমরা কলেজের জন্য কোনো প্রোগ্রাম করলে বা কোনো এনএসএস বা ইত্যাদির সহযোগিতায় বা ওনাদের সাথে যদি বা অন্যান্য কলেজের সঙ্গেও যদি করি তাহলে লোগোগুলো লাগবে। তাহলে সেই লোগোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করব, বা কোনো সার্টিফিকেট যখন তৈরি করা হবে তার ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করব সেইটা আমি বলবো। তো একদম সিম্পলি আমরা এখান থেকে একটা সিগনেচার নিলাম, আমাদের ফোনের মাধ্যমে ছবি তুলে সেই সিগনেচারটাকে আমরা হোয়াটসঅ্যাপ হোক বা ইমেল হোক কোনোভাবে আমাদের ডেস্কটপে নিয়ে গেলাম। এই ডেস্কটপে নিয়ে যাওয়ার পরে গিয়ে দেখতে পাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ঝাপসা রয়েছে, মানে সাদা নেই, অফ হোয়াইট রয়েছে। তো এইটাকে আমরা প্রথমত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এর জন্য আমরা এই যে এই ছবিকে রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার এই অ্যাপের মাধ্যমে আমরা খুলব। মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, এটার সাহায্যে আমরা খুললাম। এই ছবিটা এরকম আসলো। এখানে বিভিন্ন অপশনগুলোর সাথে সাথে অটো কারেক্ট বলে একটা অপশন আছে, অটো কারেক্ট। এই অটো কারেক্টে যখন আমি ক্লিক করব তাতে দেখবো যে এই ছবিটা পরিষ্কার হয়ে গেল। তাতেও যদি পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, এরপরে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এই অপশনে যাব, গিয়ে একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দেব। তাহলে এবার এটাকে আমরা সেভ করে দেব।
সেভ করে দিলে আমরা দেখলাম এই ছবিটা আগে যতটা অপরিষ্কার ছিল অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড একটা রয়েই গিয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমাকে গুগলে গিয়ে এখানে জেপিজি টু ট্রান্সপারেন্ট পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি মানে হচ্ছে যে পিএনজির ভিতর দিয়ে যেখানে সাদা রং থাকবে বা যে কোনো একটা রংকে আমরা সরিয়ে দিতে চাই সেই রংটা ওখান থেকে সরে যাবে। এবার এখানে রয়েছে onlinepngtools.com, এইটাতে আমরা যাব। এটাতে যাওয়ার পরে গিয়ে এইখানে যে বাদিকে যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে যে এখান থেকে আমি এই স্যাম্পল সিগনেচার কপি এটাকে নিয়ে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাদিকে যেমন এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই পাশে আমি যখন এটাকে সেভ অ্যাজ করার পরে ফাইনালি ডাউনলোড করব, এটাতে আমরা দেখতে পারবো যে এর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইখানে কিছুটা একটা অংশ রয়ে গিয়েছে, আমরা ছবিটা যদি আরো কেয়ারফুলি তুলি এবং আলো যথেষ্ট থাকে তাহলে আমরা এই কাজটা আরো সহজভাবে করতে পারবো, আরো সুচারুভাবে এটা করতে পারবো। তাহলে এটা আমরা, এবং একই রকম ভাবে আমরা যদি অন্য আর একটা লোগো তাকে যদি আমরা নিতে চাই তাহলে এই লোগোটার এই যে ব্যাকগ্রাউন্ড একে পরিষ্কার করতে হবে এবং যে রংটাকে আমি সরিয়ে দিতে চাই সেই রংটাতে আমি ক্লিক করব। সেই রংটাতে ক্লিক করলে ওই রংটা এখান থেকে মুছে যাবে। এটাকে সেভ অ্যাজ করব, ডাউনলোড করলাম। তাহলে আমরা এখান থেকে এই যে স্যাম্পল সিগনেচার এবং লোগো তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারলাম এবং তারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সম্পন্ন হলো। তাহলে আমি এর ভিতরে আমি একটা অংশ আমি এখানে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে মেকিং ফ্লায়ার অফ দ্য প্রোগ্রাম। তো অশোক দা একটু আগে বললেন যে খুব সহজে আমরা ফ্লায়ার অনলাইনে আমরা তৈরি করতে পারি গুগল ডক্স বা গুগল স্লাইডের মাধ্যমে। তো এইরকমই আমি একটা স্যাম্পল যে প্রোগ্রাম তার ফ্লায়ার আমি তৈরি করেছি। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এটা হাতে কলমে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ফাইলে গিয়ে নিউ অপশন যেতে হবে, নিউতে গিয়ে নিউ প্রেজেন্টেশনে যেতে হবে। এবার এখানে নিউতে গেলাম, একদম ব্ল্যাঙ্ক যে অপশনটা আসলো এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি টেক্সট গুলো, বা আদারওয়াইজ আমি এগুলোকে সরিয়ে দিই, তাহলে আমরা আমাদের পছন্দ মতন আমরা দিতে পারবো। এবার এর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি যদি না সাদা চাই তাহলে আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশনে যাব। রাইট ক্লিক করে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অপশনে যাব। এবার এখান থেকে গ্রেডিয়েন্ট এই অপশনে যদি নিই তাহলে এইখান থেকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতন আমরা রঙের ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারবো। ঠিক আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই আমরা নিলাম। এবার আমাদের এখানে টেক্সট দিতে হবে। এখানে আমরা স্যাম্পল ফ্লায়ার লিখছি। স্যাম্পল ফ্লায়ার। এবার এইটাকে আমরা একদম সেন্টারে অ্যালাইনমেন্ট করব, তার জন্য এটাকে টেনে যখনই মাঝখানে লাল দাগটা চলে আসবে তার মানে সেন্টার অ্যালাইন হয়ে গেছে। আর এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দেব। তবে এই যে বিষয়টা এই প্রসঙ্গে বলি, আপনাদের যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে কাজ করার দক্ষতা থাকে তাহলে এই ক্ষেত্রে এগুলো করতে আরো সুবিধা হবে, অন্যথায় একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বেসিক মাইক্রোসফট অফিসের জিনিসপত্রগুলো একটু জানাটা দরকার। এরপরে গিয়ে আমাদের ডেট অফ দ্য স্যাম্পল ফ্লায়ার, অর্গানাইজড বাই বা নেম অফ দ্য প্রোগ্রাম,
প্রোগ্রামের নাম দিলাম, এর ফন্টটা আমরা এখান থেকে সেট করে দিলাম, এবং যে টেক্সটের যে কালার, সেই টেক্সটের কালার এবং তার যে সাইজ সেটা আমরা সেট করে দিলাম। ওরিয়েন্টেশনটা হরাইজন্টাল করে একে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার আমাদের এখানে ছবি দিতে হবে বা এখানে ডেট দিতে হবে। এখানে ডেট এবং টাইম দিয়ে দেবেন। এর সঙ্গে আমাদের এখানে একটা ছবি ইনক্লুড করতে হবে, তাহলে আপলোড অ্যান্ড পিকচার ফ্রম ড্রাইভ। এবার এখান থেকে আমরা ডাউনলোডে যে ছবিগুলো আমরা পেয়েছি তার ভিতর থেকে আমি একটা নিয়ে নেব। এই লোগোটা লাগবে আমার, সেজন্য আমরা এখান থেকে এটা নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম নেম অফ দ্য প্রোগ্রাম, ডেট, আর তার সঙ্গে কারা অর্গানাইজ করছেন সেগুলো লিখতে হবে। অর্গানাইজড বাই, ইনস্টিটিউশনের নাম দিতে হবে, ইনস্টিটিউশনের নাম দিয়ে দিলাম। এবং টেক্সটের কালার আমি সেইভাবে আমি দিয়ে দিলাম পছন্দসই আপনাদের যেটা সেটা দিয়ে। এবার আমরা আরো যে ফিল্ডগুলো রয়েছে, যে অর্গানাইজিং কমিটি, তার সদস্যদের নাম ইত্যাদি আমরা দিয়ে দিতে পারি। এবং তার সঙ্গে শেষে আমাদের এখানে একটা সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য যদি কোনো লিঙ্ক থাকে বা কোনো ওয়েবসাইট থাকে প্রতিষ্ঠানের, সেটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা এইখানে লিখে দেব জয়নিং লিঙ্ক, জয়নিং লিঙ্ক। এটা ধরুন কথা এইটাতে আমি দিলাম www.samplelink.com। এই ওয়েবসাইট মানে এটাই হচ্ছে জয়নিং লিঙ্ক। তাহলে এই যে samplelink.com, এটাতে আমাকে একটা হাইপার লিঙ্ক দিয়ে দিতে হবে। তার জন্য আমাদের এইখানে যে শিকলের যে সিম্বলটা রয়েছে সেইটাতে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক, এটাতে ক্লিক করব। তাহলে এটা এখানে এসে গেল। আর এখানে আমি অর্গানাইজিং কমিটির কথা লিখে দিলাম একটা। অর্গানাইজিং কমিটি, তার মেম্বারদের নাম ইত্যাদি এগুলো দিয়ে দেওয়া যাবে। তো আমার এই যে যেটা তৈরি হলো সেটা গুগল স্লাইডের মাধ্যমে তৈরি হলো। আপনারা আরো সময় নিয়ে আপনাদের পছন্দসই রং ইত্যাদির মাধ্যমে আরো খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে আমি দেখাচ্ছি, আরো বেশি সুন্দর করতে পারছি না। এবার এইটাকে আমরা ডাউনলোড করতে হবে। ফাইলে গিয়ে বাঁদিকে গিয়ে ডাউনলোড অপশানে যেতে হবে এবং আমরা এই ফাইলটাকে যে ফরম্যাটে চাইছি, আমরা যদি পিডিএফ ফরম্যাটে চাই তাহলে আমরা পিডিএফ হিসাবে আমরা ক্লিক করব। তো এইখানে আমি যে নামে এটা শুরু করেছিলাম আনটাইটেল প্রেজেন্টেশন, এটা আনটাইটেল প্রেজেন্টেশনই হয়ে গেল। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে স্যাম্পল লিঙ্ক, এইটাতে মাউস কার্সারটা নিয়ে গেলে দেখুন আঙুলের চিহ্ন আসছে, অর্থাৎ এইটাতে ক্লিক করলে আমরা কিন্তু ওই লিঙ্কে চলে যেতে পারবো। কিন্তু যদিও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, আমি মন গড়া একটা দিয়েছি, তাই এই লিঙ্কে আমরা ঢুকলে কোনো কিছুই পাবো না, 404 এরর আমরা পাবো। তাহলে আমরা ফ্লায়ার কিভাবে বানাতে হয় সেটা আমরা শিখলাম। এরপরে গিয়ে আমরা কিভাবে ইভেন্ট রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমরা দেখব। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সেটা সব শেষে আমি সময় দেব, তখন আমরা আলোচনা করে আমরা সেগুলো
সমাধানের চেষ্টা করব। এবার হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন ইউজিং গুগল ফর্ম। তো এইখানে গুগল ফর্মে আমাকে যেতে হলে সেই একই কথা, যে এখানে আমাকে docs.google.com বা forms.google.com এটা লিখতে হবে, forms.google.com, forms.google.com সেটাতে আমাকে যেতে হবে, কিন্তু আমাকে রিডিরেক্ট করে docs.google.com এই নিয়ে যাবে। তাহলে এবার আমি এখানে একটা গুগল ফর্ম আমি বানিয়েছি, আমি আগে জাস্ট আমি স্যাম্পলটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের অনেক সময় বিভিন্ন গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে থাকতে পারেন। এখানে দেখুন একটা নাম দিতে হবে, এখানে বিভিন্ন ফিল্ড গুলো থাকবে। তো আমি ফর্মটা কিভাবে তৈরি করতে হয় সেটাতে সরাসরি চলে যাচ্ছি। বাদিকে যে মেনু আছে তাতে আমি যাব ফর্মসে, ফর্মসে গিয়ে আমি এখান থেকে স্টার্ট এ নিউ ফর্ম এই অপশনে যাব। নিউ ফর্মে গেলাম। আমি এই যে ফর্মটা, এই ফর্মটাতে আমি নাম দিলাম ডেমো ফর্ম। ঠিক আছে, আমি প্রতিষ্ঠানের নাম ইত্যাদি যে ডিটেলস গুলো অত কিছু আমি যাচ্ছি না। ডেমো ফর্ম 28/7/2021। তাহলে এবার সর্বপ্রথমে আমাদের যেটা প্রশ্ন হবে যে যিনি পার্টিসিপেট করবেন তার নাম কি। তাহলে এইখানে আমি ক্লিক করব যখন, তখন আমি সেই প্রশ্নটা কেমন ধরনের প্রশ্ন করব। আমি কি মাল্টিপল চয়েস প্রশ্ন করব? অবভিয়াসলি না। এখানে দেখুন অনেক অপশন আছে, এটা নিশ্চয়ই শর্ট অ্যান্সার প্রশ্ন, সেই জন্য আমি এখানে লিখবো ইওর নেম। যদি দরকার হয় উইথ স্যালুটেশন, আমরা সেগুলো লিখব। এবার এখানে একটা বিষয় বলি, রিকোয়ার্ড ফিল্ড যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে আমরা এই যে অপশনটা আছে সেখানে আমরা ডান দিকে দিয়ে দেবো এই বাটনটাকে। যখনই এই অপশনটা ম্যান্ডেটরি ফিল্ড করব বা রিকোয়ার্ড ফিল্ড করব, ডান দিকে এটাকে দিয়ে দিতে হবে। এবং যখন কেউ ফর্মটাকে পূরণ করবেন তখন দেখবেন এখানে একটা স্টার চিহ্ন আছে, এবং এই ফিল্ডটাতে কোনো তথ্য না দিয়ে উনি কোনো মতেই আর ফর্মটাকে সাবমিট করতে পারবেন না। তাহলে নামটা অবশ্যই জরুরি। এর সঙ্গে এখানে একটা সেটিং এ যেতে হবে, কালেক্ট মেল। আমি যদি কালেক্ট মেল করে দিই, এই যে ডান পাশে গিয়ারের চিহ্ন রয়েছে, এখানে গিয়ে যদি আমি কালেক্ট মেল করে দিই, তাহলে অটোমেটিক এখান থেকে ইমেলটাকে কালেক্ট করবে, অটোমেটিক্যালি ইমেল এখানে এই ফিল্ডটা নিয়ে নেবে। তাহলে এখানে কোশ্চেন, ইওর নেম, ইওর ডেজিগনেশন। ডেজিগনেশন আমার এটা শর্ট অ্যান্সার কোশ্চেন হবে নাকি এমসিকিউ, আমার উপরে ডিপেন্ড করছে আমি কেমন ধরনের শ্রোতাদের আমি বা ইভেন্টের রেজিস্ট্রেশনের জন্য ডাকছি। এটা রিকোয়ার্ড ফিল করে দিলাম। এর সঙ্গে ইওর ইনস্টিটিউশন, এখানে চলে আসলো, এটাও আমি রিকোয়ার্ড ফিল করে দিলাম। আরেকটা তথ্য আমি এখানে দিচ্ছি, ইওর ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, রিকোয়ার্ড ফিল করে দিলাম। তাহলে আমার এই ফর্মটা এখান থেকে তৈরি হয়ে গেল। এবার আমি এখানে কিছু সেটিং করব। এক নাম্বার হচ্ছে পার্টিসিপেন্টদের কোনো আমি রেসপন্স পাঠাবো কিনা। তাহলে ওনারা যদি রিপ্লাই মেল পেতে চান বা রেসপন্স পেতে চান, তাহলে সেখানে ওনারা সেটা চেক করে দেবেন। লিমিট টু 1 রেসপন্স, আমি একবারই কি ফর্মটা সাবমিট করতে দেবো নাকি একাধিকবার, সেটা আমার উপর নির্ভর করছে আমি কেমন ধরনের ইনফরমেশন চাইছি। আমি এডিট আফটার সাবমিট, অর্থাৎ
ফর্ম সাবমিট করার পরে কোনো তথ্য ভুল আছে, ওনাকে কি এডিট করতে দেবো আদৌ, সেটা নির্ভর করছে। সি সামারি চার্টস অ্যান্ড টেক্সট রেসপন্সেস, কি কি উনি সাবমিট করলেন বা কত দূর অবধি এগোলো সেগুলো দেখার জন্য। আর তারপরে গিয়ে এখানে আমি প্রোগ্রেস বার এটা, আর যদি কোশ্চেন অর্ডার গুলোকে আমি সাফল করে দিতে চাই, মানে উল্টোপাল্টা করে দিতে চাই, তাহলে আমি এখান থেকে সাফল কোশ্চেন অর্ডার এটা আমি করে দেবো। আর এইখানে যেটা আছে কনফার্মেশন মেসেজ, এইখানে আমি একটা বিষয় আমি এখানে দেব, থ্যাংক ইউ ফর সাবমিশন। আর এর সঙ্গে আমি একটা লিংক দিয়ে দিতে চাই হোয়াটসঅ্যাপে, যাতে উনি জয়েন করে দিতে পারেন সাবমিশনের পরে। তার জন্য আমি এখান থেকে একটা স্যাম্পল লিংক আমি এখানে রেখে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের স্যাম্পল লিংক, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে লিখছি জয়েন ইউজিং দ্য লিংক, জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজিং দ্য লিংক, এই বলে আমি এই লিংকটা এখানে পেস্ট করে দেবো। এবার আমি সেভ করব। সেভ করার পরে আমার এই ফর্মটা দেখতে কেমন হয়েছে, কারো কাছে পাঠালে কেমন হবে, এইখানে যে আই বাটন আছে বা প্রিভিউ বাটন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি ইওর মেল, তাহলে মেল দিতে হবে। আমার মেল আইডি এখানে দিলাম, এখানে নাম দিলাম, ডেজিগনেশন দিলাম। এটা যেহেতু ম্যান্ডেটরি ফিল্ড, আমি এটাকে স্কিপ করে নিচে যেতে পারবো না, আমি সংক্ষেপে আমি লিখে দিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখানে ইওর ইনস্টিটিউশন KWC, ফোন নাম্বার আরবিটারি একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, সেন্ড মি এ কপি অফ মাই মেসেজেস, এখানে আমি গেলাম। এবার আমি সাবমিট করব। যখনই সাবমিট করব এখানে এই অপশনটা এসছে থ্যাংক ইউ ফর সাবমিশন, জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজিং দ্য লিংক। আমি যখনই এইটাতে লিংকে ক্লিক করব তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য একটা অপশন খুলে যাবে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করতে পারবো। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনভাইটেশন গুগল ফর্মে অ্যাড করা যায়। এর সঙ্গে হচ্ছে আমরা কি করে গুগল মিটের মাধ্যমে আমরা কোনো মিটিং অ্যারেঞ্জ করতে পারি। তো তার আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে রেসপন্স। হ্যালো হ্যালো হ্যাঁ, সজল, একটু ইন্টারাপ্ট করছি, বলছি ওই যে ফর্মের যে লিংকটা কিভাবে ক্রিয়েট হয় সেটা একটু দেখিয়ে ওকে দাও। ওকে 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 সরি আচ্ছা, সরি, হ্যাঁ 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 হ্যাঁ, এই এবার আমি যে ফর্মটা যেটা তৈরি করলাম, এটা তো আমার নিজের জন্য তো আমি ফর্মটা তৈরি করিনি, সবাইকে আমাকে এটা পাঠাতে হবে। তার জন্য এটাকে আমার সেন্ড অপশনে যেতে হবে। সেন্ড অপশনে যাব এবং এইখানে যে লিংকের অপশন রয়েছে, আমি দুইভাবে পাঠাতে পারি। কাউকে কি ইমেল করে পাঠাবো, নাকি আমি লিংকটা কোনোভাবে কপি পেস্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য কোনো ফ্লায়ার ইত্যাদির মাধ্যমে আমি পাঠাবো। তাহলে এই যে লিংকটা এখানে দিলাম, অনেক বড় একটা লিংক এখানে তৈরি হয়েছে। এই লিংকটাকে গুগলের যে ইউআরএল শর্টেনার, মানে এই বড় কথাটাকে ছোট্ট করে দেবে, এটার মাধ্যমে আমরা ছোট্ট পেয়ে গেলাম। এবার এইটাকে আমি আপনাদেরকে জাস্ট একটা এই যে চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ফর টেস্ট, আপনারা এটা দেখতে পারেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ইচ্ছা হলে আপনারা এটা ফিল আপ করে দেখতে পারেন। তাহলে এখান থেকে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করা যায় এবং কিভাবে গুগল ফর্মের লিংক পার্টিসিপেন্টদের ভিতরে বা এটাকে ছড়িয়ে দেওয়া যায়, ফ্লায়ারেও আমরা ওইভাবে অ্যাড করে দিতে পারি।
ওই যে অ্যাড্রেসটা দিয়েছিলাম ওইখানে আমরা এই যে জয়েনিং এর লিংকটা দিয়ে দিলাম, আমরা ফ্লায়ারও আমরা দিয়ে দিতে। এবার হচ্ছে অ্যারেঞ্জিং গুগল মিট, মানে গুগল মিট মিটিং, সেটা কিভাবে আমরা করতে পারি। দেখুন গুগল মিট মিটিং এ যেতে গেলে আমাদের সবার আগে আমাদেরকে জিমেলে সাইন ইন করতে হবে। হ্যাঁ, জিমেলে সাইন ইন করতে হবে। তো আপনাদের প্রত্যেকেই জানেন যে আপনাদের যে কম্পিউটারে gmail.com এই অ্যাড্রেসে গেলে জিমেলে সাইন ইন করতে পারবেন, বা ফোনে যদি আপনি গুগল মিট এর মাধ্যমে মিটিং আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন, কারণ আমরা অলরেডি এর ভিতরে গুগল মিটের মাধ্যমে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি, আমরা অনেক ক্লাস নিয়েছি। তা সত্ত্বেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি তার জন্য একটু বলে দিলাম। এবার এইখানে কম্পিউটার থেকে আপনি লগ ইন করলেন, লগ ইন করে দেখবেন বাঁদিকে একটা নিউ মিটিং বলে একটা অপশন আছে, নিউ মিটিং, এই অপশনে গেলেন। যখনই আপনি জিমেলে যে হোম পেজে আপনি যাচ্ছেন সেখানে আপনার বাঁদিকে দেখতে পারবেন নিউ মিটিং বলে একটা অপশন আছে। এই নিউ মিটিং এ আপনি ক্লিক করবেন। নিউ মিটিং এ ক্লিক করলে আপনার এই ধরনের একটা পপ আপ একটা উইন্ডো এবার খুলে যাবে। এই যে পপ আপ উইন্ডো, এই পপ আপ উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এরকম একটা লিংক আছে। এই লিংকটাকে আপনি হয় ম্যানুয়ালি বা এখানে মাউসে ক্লিক করলেও কপি হয়ে যাবে। কপি করে আপনি যেভাবে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা আপনার ফ্লায়ার, তার মাধ্যমে আপনি সবার ভিতরে বা মেলের মাধ্যমে সার্কুলেট করে দিতে পারেন। তো এইভাবে আমরা গুগল মিটের মাধ্যমে আমরা মিটিং আমরা অ্যাটেন্ড করতে পারি। তো এবার আমরা আসি কিভাবে ফিডব্যাক লিংক তৈরি করা যায়। তো ফিডব্যাক লিংক কিন্তু একটা গুগল ফর্ম, হ্যাঁ গুগল ফর্ম একটা ফিডব্যাক লিংক, নাথিং বাট এ গুগল ফর্ম। আমরা যে ফর্মটা আমরা এখানে ক্রিয়েট করেছি সেই ফর্মটাতে আমরা যদি আরো কিছু অপশন যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা এখানে এই ফিডব্যাক লিংকটাই আমরা পেয়ে যাব। এবার এখানে আমরা দিতে পারি about the program, your opinion about the program. হ্যাঁ, এখানে আমি দিলাম, এখানে আপনার মতামত দিলেন। হ্যাঁ, এবার was the program technically sound? এবার এইখানে আপনি দিলেন ইয়েস। এখানে আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন নেবেন। হ্যাঁ, অ্যাড অ্যানাদার প্রোগ্রাম, নো, এখানে অন্য কিছু যদি থাকে অপশন ওনার সেইখানে বলে দেবেন। হ্যাঁ, এবার এখানে আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে প্রোগ্রামটা কেমন হলো সেটাকে রেটিং দেবেন। হ্যাঁ, এবার এইটাকে আপনি কিভাবে দেবেন, ধরুন কথা কথা লিনিয়ার স্কেলে আপনি রেটিং দিতে চান, 1 থেকে 5-এর ভিতরে ওনারা রেটিংটা দেবেন, যে 1 হলে সব থেকে খারাপ, 5 হলে সব থেকে ভালো, এভাবে রেটিংটা দেবেন। আরো অন্যান্য যে ফিল্ডগুলো আপনারা দিতে চান সেইগুলো আপনি এখানে দেবেন। এবারে দেখুন আমি অলরেডি যেহেতু রেসপন্স করে দিয়েছি একবার, সেই জন্য রেসপন্সটা নিচ্ছে না। ঠিক আছে, আপনারা দেখবেন এই যে অপশনগুলো, এই অপশনগুলো সব ওর ভিতরে অ্যাডিশন হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানের শেষে গিয়ে আমি এরকম একটা ফিডব্যাক ফর্ম আপনাদেরকে দেব যে অনুষ্ঠানটা কেমন কি হচ্ছে। তো সেইখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ফিল্ড কিভাবে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তারপরেও করতে পারেন। হ্যাঁ, তো 1 to 5 এখানে আমরা দেখি, ভিউ করে দেখি যে কেমন হলো।
আচ্ছা, এখানে রেসপন্সেস, এখানে রেসপন্স গুলো এখানে এসছে, ইন্ডিভিজুয়াল রেসপন্স এখানে দেখি, এই যে এখানে রেড দা প্রোগ্রাম, এই সমস্ত বিষয়গুলো আসছে। হ্যাঁ, সব ডিটেলস গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাতে আমি আরো পুনরায় আরেকবার আসছি। তাহলে ফিডব্যাক লিংক তৈরি করা আমরা শিখলাম। পিএনজি ইমেজ ফাইলকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে যাওয়া আমরা অলরেডি শিখে গিয়েছি। এবার হচ্ছে ক্রিয়েটিং সার্টিফিকেটস ফ্রম ফিডব্যাক রিসিভড। আমরা যে ফিডব্যাক গুলো আমরা পাচ্ছি, সেই ফিডব্যাক গুলোর থেকে আমরা কিভাবে আমরা সার্টিফিকেট গুলো আমরা তৈরি করতে পারি। তো এর জন্য আমি শুনুন, আপনাদেরকে আমি একটা ফর্ম আমি পাঠাচ্ছি, তার লিংক আমি পাঠাচ্ছি, জাস্ট এ মিনিট। টেস্ট ফর্ম ফর হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, সেন্ড। আপনারা যদি পারেন কয়েকজন খুব দ্রুত যদি এইটাকে ফিল আপ করে দেবে, একদম বেসিক ইনফরমেশন, সেগুলো আমি জাস্ট গুগল শিটটাতে আসবে, ইনফরমেশন গুলো কিভাবে অ্যাড হয়ে যাচ্ছে সেইটা আমি দেখাবো, তার জন্য জাস্ট ইনফরমেশন গুলো দিন। আমি টেস্ট ফর্মটা আমি প্যারালালি আমি এটা চলি। তো আমরা এরকম যে কোনো একটা অনুষ্ঠান করার পরে তার ফিডব্যাক লিংক তৈরি করে শ্রোতাদের ভিতরে আমরা শেয়ার করে দিলাম, ওনারা তার যে ফিল্ড গুলো সেগুলো ইনপুট করে দিলেন। এবার আমাদেরকে যেতে হবে সার্টিফিকেট তৈরি করার জন্য, অর্থাৎ অনুষ্ঠানের শেষে গিয়ে আমাদেরকে পার্টিসিপেন্টদের সার্টিফিকেট দিতে হবে। যে ফিডব্যাক গুলো আসবে সেই ফিডব্যাক থেকে আমরা কিভাবে সার্টিফিকেট গুলো তৈরি করতে পারি। তো এর জন্য আমার যে স্ক্রিনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কি করতে হবে, একটা নিউ স্লাইড তৈরি করতে হবে, নিউ প্রেজেন্টেশন, নিউ প্রেজেন্টেশন এখানে তৈরি করতে হবে। নিউ প্রেজেন্টেশন তৈরি করার পরে গিয়ে আপনাকে যে বিভিন্ন যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলো, অর্থাৎ সার্টিফিকেটের ধরন কেমন হবে সেইটা আপনাদেরকে দেখাতে হবে। আমি জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আমরা আগে একটা কোভিড অ্যাওয়ারনেস সার্টিফিকেট করেছিলাম, আমাদের একজন পার্টিসিপেন্টের সার্টিফিকেট আমি দেখাচ্ছি। তো আমাদের কিছু অংশ ব্ল্যাঙ্ক তৈরি করে নিতে হবে, মূল যে বিষয়বস্তু, অর্থাৎ এইখানে সবার সার্টিফিকেট একই হবে, কিন্তু এইখানে এই যে পার্টিসিপেন্টদের নাম পাল্টে যাবে, ডেজিগনেশন পাল্টে যাবে, ডিপার্টমেন্ট পাল্টে যাবে, কলেজের নাম পাল্টে যাবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। তো সেই রকমই একটা জিনিস আমি তৈরি করে নিয়েছি। আমি জাস্ট সময়ের স্বল্পতার জন্য আমি কিছুটা অংশ কাজ আগিয়ে রেখেছি, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের প্রেজেন্টেশন মনে করুন আমি তৈরি করে নিয়েছি, একটা প্রেজেন্টেশন আমি এখানে তৈরি করে নিয়েছি। আচ্ছা, অলরেডি কি আপনারা এর ভিতরে ওইটাতে কেউ কেউ রেসপন্স করতে পেরেছেন? হ্যাঁ, এর ভিতরে আমি 4টে রেসপন্স আমি পেয়েছি। করেছি দেখো সজলদা। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা রেসপন্স করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, না হলে আমি এই কাজটা আগাতেই পারতাম না। এবার 4টে রেসপন্স আমি পেয়েছি। এটা পাওয়ার পরে গিয়ে আমি এইখানে আমার যে ফর্মটার যে রেসপন্স বাটন আছে ডান পাশে, এইটাতে যে এক্সেল শিট আছে, এই এক্সেল এইটাতে আমি ক্লিক করব। হ্যাঁ, এইটাতে এই রিসোর্স গুলো যেগুলো আমি পেয়েছি সেগুলোকে এক্সেল শিটে আমি এগুলো পেয়ে গিয়েছি। ওকে, এইগুলো আমি এই রেসপন্স গুলো এখানে পেয়েছি।
এই রেসপন্স গুলো দেখে আমাদের যদি প্রত্যেককে যদি ম্যানুয়ালি আলাদা আলাদা করে তাদের মেলে সার্টিফিকেট পাঠাতে হয়, সেটা একটা বিরাট একটা ডিফিকাল্ট জব হবে। এবং বিশেষ করে আমি যদি সার্টিফিকেট গুলোও যদি ম্যানুয়ালি তৈরি করতে চাই, সেটাও অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার হবে। তো এই জন্য একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে গুগল স্লাইড এর সাহায্য নেওয়া। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনারা এই এটা দেখলে খানিকটা ধারণা পেতে পারেন। আমি এখানে লিখেছি থ্যাংক ইউ, এখানে কারো নাম বসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ডাবল যে অ্যাঙ্গুলার যে ব্র্যাকেট আছে, তার ভিতরে আমি লিখেছি নেম। এই নেমটা আমি কোথায় পাচ্ছি? নেমটা পাচ্ছি আমি যে 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 ফর্মটা আমি দিয়েছি, সেই ফর্মটাতে যে ইনপুটটা এখানে আছে, বুঝতে পারলেন? মানে আমি যেখান থেকে এই যে জয়শ্রী মন্ডল, দীপালি শাহ, অশোক বিশ্বাস, অনিরুদ্ধ বাগচি, পায়েল কুন্ডু, এনাদের নাম আমি যেহেতু নেব, মানে নেমটা আমি এইখান থেকে নিয়ে নেব। ভালো কথা। আমি ডেজিগনেশন এইখান থেকে নেব, আমি ইনস্টিটিউশনের নাম আমি এইখান থেকে নেব। তাহলে আমি এখান থেকে নাম নেম নিলাম, ডেজিগনেশন নিলাম, ইনস্টিটিউশন নিলাম, আর বাকি যে কথাবার্তাগুলো আছে সেগুলো সবই সবার একই থাকছে। তাহলে আমি এই কাজটা কিন্তু আমাকে গুগল স্লাইডে আগে করে নিতে হবে। হলো। এবার আমি এখানে আমাকে একটা অ্যাড অন নিতে হবে। আমি যখন এই যে গুগল স্লাইডটা যখন আমি খুলবো, যে এক্সেল যে শিটটা সেটা আমি যখন খুলবো, তখন এখানে আমাকে একটা অ্যাড অন নিতে হবে, অটোক্র্যাট, AUTO, অটোক্র্যাট। অটোক্র্যাট, হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অটোক্র্যাট। এই অপশনটা মানে এখানে সার্চ করতে হবে, অর্থাৎ এই যে যে প্লাগইন, এই প্লাগইনটা আপনাদেরকে নিতে হবে, বা অ্যাড অন, এই অ্যাড অনটাকে এখান থেকে নিতে হবে। তো আমি যেহেতু অটোক্র্যাট অলরেডি আমি অ্যাড করে নিয়েছি, তো আমার কম্পিউটারে এখানে অটোক্র্যাট দেখাচ্ছে। ভালো কথা। এবার অটোক্র্যাট আমি এবার ওপেন করব। ওপেন করার পরে গিয়ে আমি এখানে যে বিভিন্ন যে জব গুলো আছে এগুলো দেখতে পারবো। আমি যদি কোনো কাজ আগে করে থাকি অটোক্র্যাট নিয়ে, আমি একবার টেস্ট করে আমি দেখছিলাম, আমি একদম নতুন করে, সম্পূর্ণ নতুন করে দেখাচ্ছি। তাহলে আমি এখান থেকে আমি অটোক্র্যাটে নিউ জব নিলাম, নিউ জব নিয়ে টেস্ট সার্টিফিকেট, হ্যাঁ, ডেমো, এই আমি নাম দিলাম। নেক্সট গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমাকে টেমপ্লেট নিতে হবে, অর্থাৎ আমি কোন ফরম্যাট টেমপ্লেটে আমি এই সার্টিফিকেট গুলো বানাতে চাইছি। তাহলে আমার এখান থেকে আমি ফ্রম ড্রাইভে আমি বানিয়েছি, ড্রাইভে যেহেতু বানিয়েছি, যে এইখানে প্রেজেন্টেশনটা আমি নেব। হ্যাঁ, প্রেজেন্টেশন, এটা আমি একটু ভুল করছি, ব্যাকে গিয়ে নেক্সট করলাম। হ্যাঁ, এই যে প্রেজেন্টেশনটা নেব, প্রেজেন্টেশনটা আমার গুগল ড্রাইভ থেকে সার্চ নিয়ে আমি প্রেজেন্টেশনটা নিয়ে নেব। মানে আমি যে গুগল স্লাইডটা আগে থেকে তৈরি করে রেখেছি, তার নাম দিয়েছি আমি প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা বানাতে চান, তার জন্য একটা ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি করতে হবে, তাতে এই ইনফরমেশন গুলো থাকবে, তার একটা নাম দিয়ে রাখবেন। আপনি এইখান থেকে এই প্রেজেন্টেশনটা নিলেন। ওকে, এই প্রেজেন্টেশনটা নেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন এইখানে একটা অপশন এলো, কি কি তথ্য আমি এখানে দিচ্ছি, নেম, ডেজিগনেশন, ইনস্টিটিউশন। আমি এইখানে এই ফর্মে তিনটে অপশন দিয়েছি, আমি নেম, ডেজিগনেশন, ইনস্টিটিউশন। আমি এই তিনটে অপশন আমি দিয়েছি, এখান থেকে তিনটে নিয়ে নিল, ম্যাপিং করে নিয়ে নিল। মানে যেখানে আমি ওই যে কার্লি ব্র্যাকেটে নেম দিয়েছি, সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটের নেম নিয়ে নেবে।
যেখানে আমি ডেজিগনেশন দিয়েছি সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটের ডেজিগনেশন নিয়ে নেবে। আলাদা আলাদা ইনস্টিটিউশন থাকলে তাদের ইনস্টিটিউশনের নাম এখান থেকে নিয়ে নেবে। এবং প্রত্যেককে বলি এই বিষয়টা, এই যে ইনফরমেশন গুলো অন্তত পক্ষে এই যে ডাবল ব্র্যাকেটের মানে কার্লি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে যে ইনফরমেশনটা লিখছি এটা অবশ্যই কিন্তু হাতে টাইপ করে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ও কাজ করবে না, কপি পেস্টেও কাজ করবে না। ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, এটা নিয়ে আমাদেরকে ওই কাজটা করতে ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে। এবার আমি নেক্সটে যাব, নেক্সটে গিয়ে ফাইল নেমে যাব, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে যে সার্টিফিকেট যাবে সেই সার্টিফিকেট গুলো কি নামে যাবে। এখানে বাদিকে যে অপশনটা রয়েছে, এই যে একটা ট্রায়াঙ্গুলার যে অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে আমরা এখানে যে নেম রয়েছে ওই নেমে আবার ক্লিক করব। নেমে ক্লিক করলে কপি হয়ে গেল, এটাকে আমি পেস্ট করে দেব। নেম লেখার পরে সার্টিফিকেট, নেম লেখার পরে সার্টিফিকেট তৈরি হয়ে গেল। এবার আমি এই সার্টিফিকেট গুলো কি ফরম্যাটে আমি চাইছি, গুগল স্লাইডে চাইছি নাকি পিডিএফ চাইছি? পিডিএফ চাইছি, গুগল স্লাইড চাইছি না, পিডিএফ চাইছি। এবং এই যে এগুলো তৈরি হলো সেগুলো কি মাল্টিপল আউটপুট মোড, অর্থাৎ সবার কি একটা স্লাইডে আলাদা মানে একটা পিডিএফ এ আলাদা আলাদা পেজ থাকবে নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সার্টিফিকেট হবে? যদি সিঙ্গেল আউটপুট দিই তাহলে সবার একটাই সার্টিফিকেট মানে পিডিএফ এর আলাদা আলাদা পেজ থাকবে, আমি প্রত্যেকের আলাদা আলাদা দেব। তো নেক্সট দিলাম। এবারে কোথায় সেভ করব, আমি চুজ ফোল্ডার আমি এখানে করছি। এবার আমার গুগল ড্রাইভের যে কোনো একটা ফোল্ডার আমি নিয়ে নিলাম, টেস্ট সার্টিফিকেট 2 এই অপশানে নিয়ে গেলাম। এবার আমি নেক্সটে নিয়ে গেলাম। পরপর যে অপশনগুলো আছে, অ্যাড ডিনামিক ফোল্ডার এগুলো নেব না, সেট মার্জিনাল কন্ডিশন এগুলো নেব না। এবার কথা হচ্ছে এগুলোকে কি আমি শেয়ার করব, মানে ডকুমেন্টটা যেটা তৈরি হচ্ছে তাকে কি আমি শেয়ার করব? এবার আমরা যদি অনুষ্ঠানের শেষে গিয়ে আমরা এগুলো সম্পাদনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন শেয়ার করতে পারি, আদারওয়াইজ আমরা নো করে রাখবো। হ্যাঁ, তো আমরা যতক্ষণ না ইয়েস করছি ততক্ষণ অবধি কিন্তু শেয়ারের অপশন আসছে না। কোলাবোরেশন অফ রিশেয়ার এটা আর দেব না ওই অপশনটা। এবার গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের কাছে কিভাবে মেল চলে যাবে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেটের কাছে মেল চলে যেতে হবে। তাহলে আমি এইখান থেকে কোন ফিল্ড থেকে আমি নেব? হ্যাঁ, ইমেলটা আমি পাচ্ছি কোথা থেকে? ইমেলটা পাচ্ছি আমি ইমেইল অ্যাড্রেস থেকে। ওকে, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে নিয়ে নিলাম। ইমেল অ্যাড্রেস যে ফিল্ড আছে ইমেল অ্যাড্রেস এই অপশনটা যখন আমি ক্লিক করলাম তখনই এখান থেকে এটা কপি হয়ে গেল। এবার ইমেল অ্যাড্রেস এটা আমি লিখে দিলাম। টাইপ ইন সাবজেক্ট আমি সার্টিফিকেট টেস্ট সার্টিফিকেট এটা নিলাম। এবার আমি এখানে একটা মেসেজ দিতে চাই, থ্যাংক ইউ ফর পার্টিসিপেন্ট বা যা কিছু লিখতে চাই। এবার আমি যদি ক্যান্ডিডেট নামও লিখে দিতে চাই, সরি থ্যাংক ইউ, ক্যান্ডিডেটের নাম লিখে দেবো for participation, here is your certificate. ওকে, এবার আমি এই নেক্সট অপশনে আমি গেলাম। এবার আমরা এখানে প্রথমে কিন্তু এই যে রান ফ্রম দা ট্রিগার এটা দেব কিনা, যদি আমরা ইয়েস অপশন করে রাখি তাহলে ক্যান্ডিডেটের ইভেন্ট রেজিস্ট্রেশনের সাথে সাথে কিন্তু সার্টিফিকেট চলে যাবে, সেটা তো ঠিক না। আমরা রান ফ্রম ট্রিগার এটা করব বা ইভেন্ট শেষে গিয়ে ফিডব্যাক থেকে দিলে তাতে আমরা ইয়েস করতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা সেভ করে নিলাম। এটাকে সেভ করে দেওয়ার পরে গিয়ে
আমাদের এই যে যে অপশনটা আছে টেস্ট সার্টিফিকেট ডেমো, এটাকে আমরা রান করাবো। এটাকে রান করাবো। আমি একটু নিচের দিকে এটাকে মিনিমাইজ করে নিতে চাই। এখানে আসছে রানিং টেস্ট জব সার্ট ডেমো, ওই নাম দিয়েছি। 5 rows উইল বি মার্জড। এই ডকুমেন্ট গুলোকে মার্জ করছে। একটা হয়েছে, দুটো হয়েছে। জাস্ট এ মিনিট, একটু ওয়েট করুন আপনারা, দেখুন। আমার সার্টিফিকেট চলে এসেছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। জয়শ্রী, দীপালি, অশোক দা, অনিরুদ্ধ, পায়েল। পেয়েছি। হ্যাঁ আমারটাও চলে এসেছে। ও সাকসেসফুল, খুবই ভালো লাগলো আমারও। হ্যাঁ, আমি দেখাতে চাই যে এইখানে যে জয়শ্রী সার্টিফিকেটটা কেমন হয়েছে সেটা আমি জাস্ট এখানে একটুখানি আপনাদেরকে শেয়ার করব। জয়শ্রী নিশ্চয়ই এই সার্টিফিকেটটাই পেয়েছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই পেয়েছি। তো আমরা অনুষ্ঠানের শেষে, মানে এটা তো ডেমো সার্টিফিকেট, অনুষ্ঠানের শেষে আমরা একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করব। তো এর পরে গিয়ে আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মোটামুটি যে আলোচনার যে বিষয়গুলো ছিল তো সবই প্রায় আমি শেষ করে ফেলেছি। তো এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো নির্দ্বিধায় বলতে পারেন, আমি দরকার হলে আরেকবার একটু সেটা বলে দেবো। হ্যালো সজল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, প্রথমেই তোমাকে এবং অশোক দাকে ধন্যবাদ দিই। এরকম খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় তোমরা এত সহজভাবে আমাদের সামনে দেখালে, উপস্থাপনা করলে, আমরাও সমৃদ্ধ হলাম, শিখলাম। তার জন্য তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি শুধু তোমার কাছে দুটো আমার জিজ্ঞাসা আছে আর একটা বক্তব্য আছে। প্রথমটা হচ্ছে, তুমি ওই যে ফ্লায়ারের কথা যেটা বললে, সেগুলো তো আমরা বিভিন্ন ওয়েবিনার বা ওয়ার্কশপ করার সময় পাই এবং তার মধ্যে ওই হাইপার লিঙ্কটা দেওয়াও থাকে। কিন্তু আমি অন্তত 2-3টে ওয়েবিনারের ক্ষেত্রে আমার সঙ্গে হয়েছিল যে হোয়াটসঅ্যাপেতে যে ফ্লায়ারটা এসেছিল সেখানে হাইপার লিঙ্ক করে দেওয়া সত্ত্বেও ওখানে ক্লিক করেও কিছু আসেনি। তা যদি এইরকম হয় তাহলে সেক্ষেত্রে ওই মানে যে লিঙ্কটা যেটা, সেটাকে আমরা কিরম ভাবে অ্যাক্সেস করতে পারি যদি ধরো ক্লিক করে না হয়? এইটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে অনেকগুলো ওয়েবিনারের ক্ষেত্রে দেখি হয়তো 1 সপ্তাহ পরে হবে, তা ওরা আগে থেকেই তোমার যে গুগল মিটের লিঙ্কটা সেট আপ করে রাখে, সেটা কিরম ভাবে করে? আর 3 নম্বর যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে তোমার এই সার্টিফিকেট তৈরির এই যে অংশটা, এটা যদি একটা শর্ট ভিডিও করে তোমার যে ফিজিক্সের মানে তোমার যে ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে যদি দাও, আসলে অনেকগুলো পরপর স্টেপ ছিল, তো আমি যদিও খাতায় লিখে রাখলাম কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে। বেশ কয়েকবার দেখলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এইটা একটু তুমি যদি একটু গাইড করো। তোমার এই যে ভ্যালুয়েবল। হ্যাঁ হ্যাঁ, সজল দা 1 মিনিট ইন্দ্রাণী, আমি একটুখানি পরে তুমি প্রশ্নটা করো অনিরুদ্ধর বিষয়গুলো নিয়ে আমি একটুখানি বলি। হ্যাঁ, আমি সর্বপ্রথমে তোমার যে তৃতীয় যে প্রশ্নটা এবং তার সঙ্গে যে 1 নম্বর যে প্রশ্নটা, এইটার উত্তর আমি প্রথমে দেব। আমি গুগল ডক্স এর মাধ্যমে আমি একটা ফ্লায়ারের মতনই আমি একটা বানিয়েছি। সেইটাতে আমার 4টে ইউটিউব ভিডিও এই সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠানের আগে আমি 4টে ভিডিও বানিয়েছি। এই সবগুলোকে মিলে কম্বাইন করে সেইগুলোর লিংক এখন আনলিস্টেড আছে। তো আমার বন্ধুদের জন্য আমি এটা ওপেন করে দেবো এই অনুষ্ঠানের শেষে, তোমরা সবাই সেগুলো দেখতে পারবে। ঠিক আছে, এইটা গেল। তাতে ক্লিক করলে সেই লিংক চলে আসবে। এবার ইনকেস লিংক দেওয়া সত্ত্বেও যদি সেই লিংক কাজ না করে
তাহলে আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। বা অশোকদা যে কথা বলেছিলেন যে সেইটাকে আমরা যদি গুগল ডকের মাধ্যমে আমরা যদি আপলোড করে দিই, সেই টেক্সটটাকে যদি রিকগনাইজ করে OCR বলে, মানে এই যে লেখাকে কেন আমরা লেখা পড়ি, মানুষ লেখা পড়ছে, যন্ত্রও কিন্তু লেখাগুলোকে পড়ে দিতে পারে। হ্যাঁ, OCR যাকে বলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, তার মাধ্যমে কিন্তু এই লেখাগুলোকে পড়ে ফেলতে পারছে। ঠিক আছে, এই গেল। তাহলে আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি বা আমরা ওইখান থেকে। আর দ্বিতীয় প্রশ্নটা কি করেছিলে? দ্বিতীয় প্রশ্নটা করেছিলাম যে অনেক ওয়েবিনার বা ওয়ার্কশপে দেখি যে এক সপ্তাহ পরে হবে, ওরা আগে থেকে সেট করে রাখলো, এটা কেমন ভাবে করে? এবার বলি, এই যে গুগল মিটের লিংকটা, এটা তৈরি করা কোনো ব্যাপারই না। আমরা যে কোনো সময় গুগল মিটের লিংক যদি তৈরি করে রাখি, সেই লিংকটা দিয়ে আমরা পরেও আমরা জয়েন করতে পারবো। যদি আমরা ভুলে না যাই, কোথাও আমাদের লিখে রাখা যদি থাকে, তাহলে ওই লিংকের সাহায্যে আমরা জয়েন করতে পারবো। এখানে একটা বিষয়, যিনি লিংকটা তৈরি করবেন তাকেই কিন্তু মিটিংটাকে হোস্ট করতে হবে। অন্য কেউ মানে তাকে অ্যাটলিস্ট ঢুকতে হবে, ঢুকে অন্যদেরকে অ্যাডমিট করাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা মানে সেটাতে অ্যাটেন্ড করতে পারবো না। সেই জন্য আমরা যে কোনো লিংক পেলেই তাতে আমরা ঢুকতে পারি না। ওই সময় হয় অ্যাডমিন ওইটা আপনাকে মানে তোমাকে ঢুকতে দিচ্ছেন না, বা দেখা যাচ্ছে যে ওই সময়ে ওই লিংকটা চালু নেই, এরকম ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ সজল, অনেক ধন্যবাদ। বলছি সজল দা, এই যে যেটা বললেন কিছু বিষয়গুলো, সেগুলো ধরলাম আমরা যখন হাতে কলমে করব, তখন বিষয়গুলো যদি একটু দেখে নিতে পারি, সেই সুবিধাটা যদি ভিডিওটা যদি পরবর্তীকালে আমরা দেখার সুযোগ পাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই আমি জাস্ট বলছিলাম, এই বিষয় নিয়ে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি 4টে ভিডিও করেছি। সেই 4টেতে এই সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোকে কম্বাইন করে আমি একটা লিংক সবাইকে দিয়ে দেব, তাতে আমরা বারংবার দেখতে পারবো। আমরা যদি কোনো পয়েন্টে আটকে যাই, এটা বারবার রিপিটেডলি দেখে আমরা এই পয়েন্টগুলো আমরা শিখে নিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আর কারো কিছু জিজ্ঞাসা? সজল, আমি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো দিদি। হ্যাঁ, সজল এবং হচ্ছে আমাদের নতুন টিচার অশোক দা খুব সুন্দর প্রেজেন্টেশন করলেন। শুধু তাই না, আমাদেরকে অনেক কিছু জানালেন। যেহেতু আমার কালকে একটা প্রোগ্রাম আছে, আমি সবাইকেই বলবো অনুষ্ঠানে এটা সম্ভব হতো না, এবং সজল আমাকে নিজে কম্পিউটার খুলে পুরো দেখিয়ে দিয়েছে কি করে ফর্ম তৈরি করতে হয়। আমি শিখেছি, খাতায় নোটও করে নিয়েছি। এবং সজল যেটা বললো খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ইউটিউব লিঙ্কটাও দিয়ে দিক, তাহলে আমাদের পরবর্তীতে যখন অসুবিধা হবে আমরা দেখতে পাবো। কারণ আমরা তো এগুলো নিয়ে এতটা ডিপলি পড়াশোনা করিনি, খাতা কলমে তুই বলেছিস লিখে লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার করতে করতে আটকালে তখন আমাদের দেখে নিতে সুবিধা হবে। ঠিক আছে, আর প্রত্যেক কালকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এনএসএস ইউনিট থেকে, কোভিড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সমস্ত কিছু করে দিচ্ছে, কিন্তু ওখানে আমাকে থাকতে হবে, কারণ আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর। যেহেতু প্রত্যেক টিচারকে অনুরোধ করব কালকে 6:30 থেকে তোমরা একটু লিংকের মাধ্যমে গিয়ে প্রোগ্রামটা দেখো বা দেখবেন, এবং ইউটিউব লাইভও কিন্তু হবে, সেটাও কিন্তু আমরা করে ফেলেছি আপাতত। এই জন্য সজল থাকবে, অশোকদা থাকবে, সবাই থাকবে, আমরা সবাই থাকবো, এবং প্রত্যেকে কিন্তু সার্টিফিকেটও পাবে। তাই তো, রেজিস্ট্রেশন করলেই সার্টিফিকেটটা পাবে সজল, তাই তো? হ্যাঁ 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 দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখবো, থাকো, হ্যাঁ থাকবি। ঠিক আছে, এবং স্টুডেন্টদের মধ্যে আরেকটু ছড়িয়ে দেয় যে রেজিস্ট্রেশন কর তোরা। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে তোরা প্রশ্ন উত্তর পর্বটাও থাকবে। ঠিক আছে, তোরা যেন আমার অনুষ্ঠানটা অন্তত, ম্যাডাম নতুন জয়েন করেছেন এনএসএস এর নিউনি থেকে, প্রথম প্রোগ্রাম হচ্ছে, একটু সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করছি। এবং সজলকে আর অশোকদাকে তো 100 বার অবশ্যই আমাকে সাহায্য করে, তারপরে যেন আমরা বেঁচে যাই, অনুষ্ঠানটা করে একটুখানি শান্তি। হ্যাঁ হ্যাঁ, থাকবো থাকবো, অবশ্যই অবশ্যই থাকবো। তো আমার সকল সহকর্মী বন্ধু বান্ধবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং বিশেষত আমাদের অধ্যক্ষা মহাশয়া ডক্টর নাতাশা দাশগুপ্ত মহাশয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মানে আমাদের উপরে আস্থা রেখে এই ধরনের যে প্রোগ্রাম দুটো ডিপার্টমেন্টের কোলাবোরেশনে হলো, তো সেইটা করতে দেওয়ার যে সুযোগ,
সেটা পেয়ে আমাদের মানে এবং কৃষ্ণনগর উইমেন্স কলেজের একটা অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। তো আশা করি এই ধরনের প্রোগ্রাম আমরা ভবিষ্যতে আমরা আরো করতে পারবো এবং আমাদের কলেজ আরো এগিয়ে যেতে পারবে। সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, ওই অপূর্ব কিছু বলবে না সজল? অপূর্ব বাবু কিছু বলবে না? অপূর্ব, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। সকলকে এই প্রোগ্রামে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিভিন্ন বিষয়গুলো আমরা খুব সহজে করতে পারি সেই সম্পর্কে জানতে পারলাম এবং আমরা প্রত্যেকেই সেখান থেকে কিছু না কিছু শিখলাম। এই ধরনের প্রোগ্রাম যাতে আরো ভবিষ্যতে হয় সেই জন্য আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে এই ধরনের প্রোগ্রামগুলো বারবার যদি করতে পারি আমরা, তাহলে আমরা প্রত্যেকের সঙ্গে মিথস্ক্রিয়ায় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। এই কথা বলে এবং সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এইখানে মোটামুটি আমরা শেষ করতে চলেছি। শুভরাত্রি। অপূর্ব, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ শোনার জন্য। কষ্ট করে যে ছিলেন আমাদের এই কথাগুলো শুনেছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। ঠিক আছে, তাহলে ক্লোজ করে দাও। হ্যাঁ, আজকে মিটিংটা এখানে শেষ করছি।